বায়োলজি পেজ পেয়ে দাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমরা ওয়ান শট শুরু করছি শ্বসন এবং শ্বাসক্রিয়া। শ্বসন এবং শ্বাসক্রিয়া এই ক্লাসটা করলে এই চ্যাপ্টারের মোটামুটি সবগুলো প্রশ্নই সলভ হয়ে যায়। এবং মনে রাখবা এই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এগুলো অলরেডি আসছে, তার মানে এগুলোই বারবারই আসবে। ওকে, বিভিন্নভাবে প্রশ্ন করবে, বিভিন্নভাবে আসবে। সো এই চ্যাপ্টারের মোটামুটি সবগুলো প্রশ্নই অলরেডি বিভিন্ন বোর্ডে চলে আসছে, এগুলোই বারবার আসবে, বিভিন্নভাবে আসবে। সো আজকে তুমি যদি ক্লাসটা করো তাহলে তোমার কিন্তু এই চ্যাপ্টার নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, বরং তুমি পরীক্ষার আগে যারা একদমই পড়াশোনা করো নাই এই ওয়ান শটটা রিভিশন দিয়ে যাবা, দেখবো পরীক্ষার আগে তোমার খাবার হয়ে গেছে। ওকে, সো তোমরা সবাই লাইভে চলে আসো, তোমাদের যারা ফ্রেন্ড আছে সবাইকে এনে লাইভে চলে আসো, মেনশন করো। এখন তো তোমাদের এফআরবি শেষ হয়ে গেছে, আশা করছি লাইভে তোমাদের উপস্থিতিটা বাড়বে। ওকে, সো আমরা প্রথমে যাব সিকিউ সলভ করতে, কারণ সিকিউ সলভ করার পর এমসিকিউ সলভটা আমাদের জন্য সহজ হয়ে যায়। ওকে, দিস ইজ ফার্স্ট সিকিউ। এখানে একটা অ্যালভিওলাসের ছবি আছে, ফিগার, বানান ভুল আছে এখানে, ফিগার পি, ইটস এ অ্যালভিওলাসের ছবি, যেখানে এই দেখো বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড আসতেছে এবং রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড আসতেছে এবং অক্সিজেন চলে যাচ্ছে, দেন চলে যাচ্ছে কোথায়? আমাদের কোষে। আমি ছবিটা একটু ভালো করে আর্ট করে দিই, এখানে আসলে কি বলছে ছবিটা তোমরা দেখো। এটা হচ্ছে অ্যালভিওলাসের ছবি, এখানে দেওয়া আছে। ঠিক আছে, আমি ভেতরে অ্যালভিওলাসের ছবিটা দিলাম এখানে, ভালো করে দেখো। এরপর এই কালারটা ব্যবহার করছি। দেখো পাশ দিয়ে একটা কৈশিক জালিকার ছবি আছে, সো ইটস এ কৈশিক জালিকা। এই যে পাশ দিয়ে চলে গেছে, ঠিক আছে। তো ডিরেকশনটা দেখো, যেহেতু এখানে লেখা আছে এই পাশে অক্সিজেন যাচ্ছে, অক্সিজেন, তাহলে বলো তো এটা কোথায় যাচ্ছে? কোষে যাচ্ছে, তাই না? এই পাশে থেকে কার্বন ডাইঅক্সাইড আসতেছে, তার মানে এই পাশে কি আসতেছে? কার্বন ডাইঅক্সাইড। বলো তো কোষ কোথা থেকে আসতেছে? কোষ হতে, কোষ হতে আসতেছে। ওকে, সো হেয়ার ইজ অ্যালভিওলাস। এটা হচ্ছে অ্যালভিওলাস বা ফুসফুসের ভেতরে থাকে কৌশিক জালিকা। তো আমাদের এক নম্বর প্রশ্ন এবার আমরা কভার করবো। এক নম্বর প্রশ্নে কি বলছে? শ্বসন বৃক্ষ কি জিনিস? শ্বসন বৃক্ষ, দেখো দুইটা পোরশন আছে, শ্বসন তার মানে ফুসফুসের সাথে সম্পর্ক আছে, এবং বৃক্ষ। ঠিক আছে, শ্বসন বৃক্ষ কি জিনিস আমি তোমাদের দেখাই। দেখো আমাদের এটা ট্রাকিয়া, ট্রাকিয়ার পর ব্রঙ্কাস, ব্রঙ্কাসের পর দেখো আবার ভাগ হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস, এবার তিনটা, এগুলো আবার দেখো টারশিয়ারি ব্রঙ্কাসে ভাগ হচ্ছে। টারশিয়ারি ব্রঙ্কাস, তারপর হচ্ছে আবার দেখো এগুলো কিসে ভাগ হচ্ছে? ব্রঙ্কিওলে ভাগ হচ্ছে, টার্মিনাল ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল, এবং তারপরে হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওল, আরও নানা কিছু করতে করতে শেষে অ্যালভিওলাসে যাচ্ছে। ওকে, শেষে অ্যালভিওলে যাচ্ছে। তাহলে বলো তো আমরা এখন শ্বসন বৃক্ষ বলতে কি বোঝাইছি? শ্বসন বৃক্ষ বলতে বোঝাইছি যে আমাদের ফুসফুসের ভেতরে, ফুসফুসের ভেতরে যে বায়ু নালিকাগুলো আছে, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওলগুলো আছে, এগুলা উল্টানো বৃক্ষের মতো থাকে। এটা যদি আমরা উল্টাই, এটা একটা বৃক্ষের মতো হচ্ছে না? তাহলে ফুসফুসের ভেতরে অক্সিজেন বা গ্যাসীয় বাহিকাগুলো উল্টানো বৃক্ষের মতো থাকে, এটাকে বলা হচ্ছে শ্বসন বৃক্ষ। ডান, দিস ইজ কল্ড শ্বসন বৃক্ষ। মানে বায়ু প্রবাহের জন্য যে নালীগুলো আছে এগুলো দেখো বৃক্ষের মতো, জাস্ট উল্টায় দিলে কিন্তু এটা একটা বৃক্ষ হয়ে যায়। সো দিস ইজ শ্বসন বৃক্ষ। শ্বসন বৃক্ষের আরও কিছু নাম আছে, এই জিনিসগুলো একটু দেখবা। সেটা হলো পালমোনারি ট্রি বলতে পারি আমরা, পরীক্ষায় আসতে পারে পালমোনারি ট্রি কি। এইটাই কিন্তু কি বলতো? শ্বসন বৃক্ষ। এটার আরেকটা নাম হতে পারে, সেটা হলো ব্রঙ্কিয়াল ট্রি, ব্রঙ্কিয়াল ট্রি, সেম নাম, শেষে শুধু দেখবা যে ট্রি কথাটা আছে কিনা। এটার আরেকটা নাম হতে পারে, সেটা হলো রেসপিরেটরি ট্রি। তাহলে যতগুলো ট্রি বা বৃক্ষ কথা থাকবে সবসময় মনে রাখবা একই প্রশ্নকে তারা মিন করে। ঠিক আছে, এবার চলে আসি আমরা সাইনোসাইটিসের লক্ষণ কি কি।
তো আমি একবার বইয়ে যাই, বইয়ে গিয়ে আমি তোমাদের ব্যাখ্যা করতে থাকি, তোমরা দেখলেই বুঝতে পারবা। ঠিক আছে, তার আগে আমি বলি হোয়াট ইজ সাইনোসাইটিস। প্রথমে আমি সাইনাস বলি। সাইনাস শব্দের অর্থ হলো গহ্বর। ঠিক আছে, এরপরে এই প্রশ্নটা হয়ে যায় প্যারানেজাল সাইনাস। পরীক্ষায় আসতে পারে এইটা, কিন্তু প্যারানেজাল সাইনাস কি? এটা হচ্ছে সিকিউ আকারে প্রশ্ন আসতে পারে। তোমরা দেখো তো, প্যারা মানে কি? পাশে, তাই না? চারপাশে। প্যারা মানে পাশে। নেজাল মানে কি? নাক না? তাহলে আমাদের নাকের এই পাশটাতে। সাইনাস মানে কি বলতো? গহ্বর। বলতো কোথায় এই গহ্বরগুলো থাকে? এই অস্থিগুলোতে না? অস্থিগুলোর ভেতরে ছোট ছোট ফাঁপা ফাঁপা থাকে। তাহলে বলতো হোয়াট ইজ প্যারানাজাল সাইনাস? পরীক্ষা যদি প্রশ্ন আসে কি উত্তর দিবা? বলবা নাকের চারপাশে যে অস্থিগুলো আছে এগুলোর ভেতরে যে গহ্বর আছে তাকেই বলে প্যারানেজাল সাইনাস। নাকের চারপাশে অস্থি ভেতরে থাকা গহ্বর, দ্যাট ইজ কল প্যারানেজাল সাইনাস। তো এটা প্রশ্নের উত্তর তোমরা করতে পারবা। এরপর এবার চলে আসিস হোয়াট ইজ সাইনোসাইটিস। এরপরের প্রশ্নটাই কিন্তু হবে সাইনোসাইটিস কি? তাহলে সাইনোসাইটিস কথাটা আবার আমরা ভাঙি। বলতো সামনে সাইনাস বলছে না? সাইনাস শেষে কি বলতো? আইটিস আছে না? সাইনাস যোগ আইটিস। দেখো সাইনাস মানে হলো এই প্যারানেজাল সাইনাসগুলোর কথা বলছে, প্যারানেজাল সাইনাস। আর আইটিস মানে হলো প্রদাহ। তোমরা আমাকে বলো তো প্রদাহ মানে কি? বারবার যন্ত্রণা হচ্ছে, বারবার যন্ত্রণা হচ্ছে, বারবার যন্ত্রণা হচ্ছে, এমন কিছু বোঝায় না। দাহ মানে যন্ত্রণা। দাহ মানে কি বলতো? দাহ মানে হচ্ছে যন্ত্রণা। তাহলে সাইনোসাইটিসের আনসার কি হবে? সাইনোসাইটিসের আনসার হচ্ছে প্যারানেজাল সাইনাসগুলোতে, মানে নাকের চারপাশে সাইনাসগুলোতে যদি জীবাণুর সংক্রমণ ঘটে প্রদাহ সৃষ্টি করে। প্যারানেজাল সাইনাসগুলোতে যদি জীবাণুর সংক্রমণ ঘটে প্রদাহ সৃষ্টি করে তাকে বলা হয় সাইনোসাইটিস। আরও সহজ করে আমরা বলতে পারি সাইনাসের প্রদাহকে বলে সাইনোসাইটিস। আরও ছোট করে আমরা কি বলতে পারি? সাইনাসের প্রদাহ। সহজ কথায় সাইনাসের প্রদাহকে বলা হয় সাইনোসাইটিস। তো যারা ভালো করতে চাও, আরো চমৎকার করে লিখতে চাও, তোমরা শুধু লিখবা প্যারা, এই কথাটা দিবা। সাইনাস মানে প্যারানেজাল সাইনাসের কথা বলছে, প্যারানেজাল সাইনাসের প্রদাহ। যারা আরো ভালো করতে চাও তাহলে লিখবা উপরে জীবাণুর কারণে প্যারানেজাল সাইনাসের প্রদাহ। যারা আরো ভালো করতে চাও জীবাণুর কারণে এই জায়গায় লিখবা ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক লিখবা। জীবাণুর কারণে প্যারানেজাল সাইনাসের প্রদাহকে বলা হয় সাইনোসাইটিস। তো যেমনি প্রশ্ন আসুক, দেখো আমরা কিন্তু এখানে সিকিউ এর 2টা প্রশ্ন সলভ করলাম, তাই না? তো আমাদের যদি এগুলোতে প্রদাহ হয় আমাদের লক্ষণ কি কি হবে? আমরা এখন লক্ষণ নিয়ে কথা বলি। সাইনোসাইটিসের লক্ষণ এগুলো কিন্তু সহজ, জাস্ট একজন ডাক্তার কিভাবে ভাবে সেভাবে ভাববা, দেখবা তুমি সবগুলো প্রশ্নের উত্তর পাবা। ঠিক আছে, তো আমি এখন বইয়ে যাই, বইয়ে গিয়ে তোমাদের ওই জায়গাটা বের করে দেখাই। দেখানোর পর আমি ওখানে ব্যাখ্যা করি যেন তোমরা পরীক্ষার হলে 5-6টা অন্তত লিখতে পারো। আগে প্রথমে ছবিটা দেখো তো। প্রথমে আগে ছবিটা দেখো তো। ছবিটা দেখো, এই যে দেখো এখানে একটা গহ্বর দেখছো, এই যে একটা গহ্বর। এই যে দেখো হাড্ডির ভেতরে আর একটা গহ্বর। খেয়াল করছো গহ্বরের ভেতরে এই যে মিউকাস জমে গেছে এবং এখানে জীবাণু চলে আসছে, এসে তোমার এখানে যন্ত্রণা তৈরি করতেছে। তাহলে এটা একটা সাইনোসাইটিস। এই যে দেখো আমাদের কপালে, চোখের উপরে এখানে একটা গহ্বর, এই যে দেখো এখানে একটা গহ্বর। তো এগুলো গহ্বর ভালো আছে, কিন্তু এই গহ্বরগুলোতেই প্রবলেম হয়েছে, মিউকাস জমে জমে গেছে। ইউজুয়ালি কি হয় জানো? এই যে এখানকার মিউকাসগুলো এই পাশে এসে আমাদের নাক দিয়ে বের হয়, দেখছো এই পাশে এসে নাক দিয়ে বের হয়। এখানকার মিউকাসগুলো দেখো ড্রেন হয়ে আমাদের এই যে পাশে এই পাশে এসে নাক দিয়ে বের হয়। তো তুমি আমাকে বলো তো যদি বের না হতে পারে
তাহলে এই জায়গাগুলোতে কি মিউকাস জমবে না? মিউকাস যদি এইসব জায়গায় জমে, জীবাণু আসবে না? জীবাণু যদি আসে, এখানে যন্ত্রণা সৃষ্টি করবে না? করবে। তখন আমরা এটাকে কি বলবো? সাইনোসাইটিস। তাহলে লক্ষণ কি কি হবে? কিছু লক্ষণের কথা আমি তোমাদের বলি, দেখো তো মেলে কি না। সেটা হলো এইসব জায়গায় যদি যন্ত্রণা হয়, আমাদের মাথা ব্যথা করবে, রাইট? মাথা আমরা নিচু করতে পারবো না, রাইট? নাক দিয়ে কি হবে? দুর্গন্ধযুক্ত বাতাস আসবে না? মাঝে মাঝে নাক দেখি মিউকাস এবং স্বাভাবিক যে মিউকাস কালারটা চেঞ্জ হবে না, জীবাণু যেহেতু এগুলোতে আসছে। তাহলে রক্ত মিশ্রিত হতে পারে, গোলাপি রঙের হতে পারে, বা যে কোনো পচা রঙের হইতে পারে, মিউকাস বের হইতে পারে এগুলো দিয়ে। আর কি হতে পারে? আলোর দিকে তাকাইতে আমাদের কষ্ট হইতে পারে, লক্ষণ। আলোর দিকে তাকাইলে কষ্ট হইতে পারে। আর কি হইতে পারে? উড়োজাহাজে উঠলে আমাদের ব্যথা হইতে পারে। আর কি হইতে পারে? এই সকল জায়গায় যদি যন্ত্রণা হয়, এই সকল জায়গায় যদি যন্ত্রণা হয় জীবাণুর কারণে, কিসের কারণে? জীবাণুর কারণে, তাহলে একটা লক্ষণ অবশ্যই আছে, সেটা হলো জ্বর। জ্বর হবে কি না? জীবাণু শরীরে যদি আসে, মনে রাখবো মুহিব, জ্বর হবে, এটা একটা কমন লক্ষণ। সো প্রিয় স্টুডেন্ট, এগুলো হলো সাইনোসাইটিসের লক্ষণ, মাথা ব্যথা ফার্স্ট। তো এখন আমরা লক্ষণগুলো এখান থেকে দেখি। এই যে দেখো, এলো কারণ। এই যে দেখো, বেশি কিছু নাই এখানে। তুমি শুধু দেখবা যে আচ্ছা এই জায়গায় হইতেছে, যন্ত্রণা হইতেছে, তাহলে কি কি হতে পারে। দেখো, 1 নাম্বার হচ্ছে তীব্র মাথা ব্যথা, এবং এটা লেগেই থাকে। তাহলে সাইনোসাইটিসের একটা লক্ষণ বলবা তোমরা, এই জায়গায় যেহেতু তীব্র মাথা ব্যথা, সবসময় এটা লেগেই থাকবে। তোমরা অল্প অল্প করে লিখবা, ঠিক আছে? 2 নাম্বার বলো তো, এই জায়গাগুলোতে মিউকাস জমছে না, মিউকাসগুলো নাক দিয়ে বের হয় না, তাহলে এগুলোতে যদি জীবাণু আসে, তাহলে এই জিনিসগুলো কি হবে? পুঁজ, বিভিন্ন ক্ষত, রক্ত, এগুলো নাক দিয়ে আসবে কি না? আসবে। তাহলে ওইটাই বলছে এখানে, নাক থেকে হলদে বা সবুজ বর্ণের ঘন তরল বের হয়। এটাতে পুঁজও থাকতে পারে, রক্তও থাকতে পারে, নাক দিয়ে বের হবে, ঠিক আছে? 1 নাম্বার কি? ব্যথা, এই জায়গায় যেহেতু প্রদাহ হচ্ছে। 2 নাম্বার, নাক দিয়ে সবুজ হলুদ রঙের বের হইতে পারে, পুঁজ এবং রক্ত থাকতে পারে। শেষ। এরপরের প্রশ্নটা দেখো, সবার ক্ষেত্রে কমন, যাদের মাথা ব্যথা আছে তারা জানে। মাথাটা নাড়াইলে ব্যথা করতেছে, হাঁটলে মাথা ব্যথা করতেছে, তাই না মুহিম? মাথা নিচু করলে মাথা ব্যথা করে। তাহলে বলো তো, তীব্রতাটা কখন বাড়ে? চলাফেরা করলে, নড়াচড়া করলে, মাথা নিচু করলে প্রচন্ড ব্যথার তীব্রতাটা বাড়ে। সহজ না? ওকে, তাহলে এইটা বলবা যে কখন ব্যথার তীব্রতাটা বাড়ে। এটা সহজ, তুমি পারবা, এটা চিন্তা করবা না। আর এই যে আমি একটা জিনিস বলছি, যদি জীবাণু আসে, জীবাণু তো আসবেই, তাহলে সব সময় কি হবে বলো তো? জ্বর জ্বর একটা ভাব থাকবে। তাহলে শেষ। আর এই যে কথাগুলো আছে না, এগুলো ভেগ কথাবার্তা, এগুলো ভেগ কথাবার্তা, এগুলো সবার ক্ষেত্রে হয়। ভালো লাগছে না, অল্পতেই ক্লান্তি বোধ করছি, শরীর দুর্বল লাগছে, এগুলো কমন কথা। তো জ্বরের লক্ষণগুলো তুমি দিবা, যে একটা মানুষের যে জ্বর হয় আর কি কি ফিল হইতে পারে, সেগুলো এখানে দিতে পারো, ঠিক আছে? আবার দেখো, আচ্ছা বলো তো, এই জায়গায় যদি প্রদাহ টদাহ হয় এবং সাথে তোমার যদি অ্যালার্জি থাকে, হাড্ডি যদি ফুলে যায়, তুমি আমাকে বলো তো, এই যে পুঁজ টুজগুলো, এগুলো কি নিজ দিয়ে বাইর হইতে পারবে? আর যদি রেগুলার বাইর হয়, নাকটা বন্ধ হয়ে যাবে না? সর্দি হলে আমাদের নাক বন্ধ হয় না? তাহলে আমরা ওটা বলতে পারি, সেটা হলো আমাদের নাক বন্ধ থাকে, নিঃশ্বাসের সময় নাক দিয়ে বাজে গন্ধ বের হয়। কেন বাজে গন্ধ বের হয় বলো তো? কারণ নাক দিয়ে এই জিনিসগুলোর গন্ধগুলো বের হয়, ঠিক না? আরেকটা জিনিস বলো তো, কোনো একটা জায়গায় ব্যথা হইতে হইতে একসময় অনুভূতিহীন মনে হয় না? মাঝে মাঝে আমরা আমাদের প্রেমিকাকে কি বলি? তুমি আমাকে যন্ত্রণা দিতে দিতে যন্ত্রণা এখন আমার কাছে কিছু মনে হয় না, তাই না মহিব? এটাকে বলা হয় অধিক শোকে পাথর। তোমরা যদি প্রমাণ চাও যে রাজীব ভাই আপনি যে বলতেছেন এটা প্রমাণ করে দেখান, তো এক কাজ করো, হাতটা নাও এরকম করে নিয়ে, এখন অনেক ব্যথা আমি দিলাম, যন্ত্রণা দিলাম, এখন দেখো তো ফিলিংটা কি আগের মতো আছে? নাই, পেইনলেস মনে হইতেছে। তাহলে ব্যথা নিতে নিতে এক সময় পেইনলেস মনে হয়। তাহলে বলো তো, এই জায়গায় যদি সাইনোসাইটিস, এগুলোতে কি আগের মতো ফিল থাকবে? অনুভূতিহীন মনে হবে না? যন্ত্রণা কিন্তু হইতেছে, কিন্তু অনুভূতিহীন হয়ে গেছে জায়গাগুলো। এই যে এই কথাটা এখানে বলছে। আচ্ছা, আরেকটা জিনিস বলো তো, আমার সমস্যা এই জায়গায়, এই জায়গায়, তা বলো তো দাঁতের কাছাকাছি না, দাঁতের সাথে কানেক্টেড না, তাহলে দাঁত ব্যথা হইতে পারে না? এখানকার যন্ত্রণা কি দাঁতে যাইতে পারে না? পারে। তাহলে ওইটা এখানে বলছে যে দাঁতে ব্যথা হইতে পারে, মাথা ব্যথার সাথে দাঁত ব্যথাও হতে পারে।
উপরের গুলা কমন, নিচের গুলা ধীরে ধীরে আনকমন। লাস্টের যেটা সেটা হলো কাশি হয়, এখানে দেখছো রাতে কাশির তীব্রতা বাড়ে এবং গলা ভেঙে যায়। তুমি জানো এটা একটা দারুণ এক্সপ্লেনেশন আছে, আমি তোমাকে ব্যাখ্যা করি, শোনো। বসি, আজকে আমরা আনন্দে আনন্দে দীর্ঘ সময় নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা শেষ করবো, যেন আজকে এখানে তোমার পড়া হয়ে যায়, যখন বই খুলবা তখন আর তোমার পড়া কিছু বাকি না থাকে। তোমরা কি চাও আমি তোমাদের শেষ করে দিই? দেখো ভাই ইন্ডিয়া থেকে আসছেন কবে? ইন্ডিয়া ইলেকশন শেষ করে চলে আসছি, ওকে। মুহিব বলো তো, তোমার যদি এই জায়গার পুঁজগুলা নাক দিয়ে পড়ে, অনেক সময় হয় না নাকে সর্দি লাগছে, এরকম করছে, আমাদের মুখের মধ্যে কফ চলে আসছে, এ হয় কি না? তাহলে বলো তো আমাদের এগুলোর সাথে কি মুখের একটা কানেকশন আছে না? তাহলে আমি যে রাত্রেবেলা এইভাবে ঘুমাই, তাহলে আমার এই জায়গার জিনিসপত্রগুলা, খারাপ জিনিসগুলা কি আমার গলায় যেতে পারে কিনা? পারে কিনা মহিম? গলায় গিয়ে আমার এই যে গলাটাই যে এখানে আছে, এগুলো কি শ্বাসনালীর দিকে যাবে না? তাহলে আমার ভোকাল কর্ডের উপরে এই পুঁজ, ময়লা, মিউকাসগুলো জমা হতে থাকবে কিনা? তাহলে তুমি আমাকে বলো তো, এখানে যদি জমা হয় আমার শ্বাসকষ্ট হবে না? কাশি হবে কিনা? বের করে দিতে হবে তো। তাহলে দেখছো এখানকার প্রবলেম, রাত্রে যখন ঘুমাবো এখানে আসবে জিনিসগুলা, আমার শ্বাসনালী ব্লক হবে, আমার কাশির মাধ্যমে আমি ক্লিন হব। তাহলে কাশির তীব্রতা কখন বাড়বে, দিনে না রাতে? রাতে শুইলে, ঠিক না? আবার বলো তো মুহিব, আমার ভোকাল কর্ড এখানে আছে না, তাহলে এখানকার ময়লাগুলো যদি আমার ভোকাল কর্ডে চলে আসে, তোমরা আমাকে বলো তো, যে কর্ডটা দিয়ে আমি শব্দ উৎপন্ন করছি সেই কর্ডের উপর যদি মিউকাস জমে থাকে, সেই কর্ডটা কি ভয়েসটা ঠিকঠাক উৎপন্ন করতে পারবে? পারবে না। মিউজিকটা ভালো হবে না, তখন আমার গলা বসে যাবে। তোমরা এর একটা প্রমাণ পাবা, তোমরা যখন দিনের বেলা বলো রাতের বেলা ঘুমাও, ঘুম থেকে ওঠার পর তোমার ভয়েসটা ঠিক হইতে একটু সময় লাগে না? কেমন একটা ভয়েস হয় না গলা দিয়ে? এটা কিন্তু নর্মাল সবার। কেন হয় জানো? যখন শুয়ে থাকো মিউকাসগুলো ভোকাল কর্ডের উপরে জমে। তুমি বলো গিটারের তারের উপর ময়লা জমলে গিটারের তার কি মিউজিক উৎপন্ন করবে? তো গিটারের তার কিছুক্ষণ ধরে যদি আমি এরকম করি, করতে করতে ক্লিন হবে না গিটারের তার? তখন মিউজিকটা স্বাভাবিক হবে না? ইয়েস। তাহলে যার সাইনোসাইটিস আছে কিংবা যারা এমনিতেও ঘুমায়, এগুলো যদি ভোকাল কর্ডের উপরে পড়ে, ঘুম থেকে ওঠার পর গলা ভেঙে যাবে, ধীরে 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 ঠিক হয়ে যাবে, কারণ কথা বলতে বলতে ভোকাল কর্ডটা ক্লিন হইতে থাকে। তোমরা কি বুঝছো এটা? তোমরা কি বুঝছো এটা? একজন বলছে ভাই এটা কি সিনোসাইটোসিস পড়াইতেছেন? এটা সাইনোসাইটিস, সিনোসাইটোসিস না। তো মুহিব বলো তো এই রোগের লক্ষণগুলো তারা বলতে পারবে কিনা? আমি আরেকবার বলি, শোনো, এই পরীক্ষা আসবে এটা। সাইনোসাইটিস, মাথা তীব্র ব্যথা থাকবে, নাক দিয়ে হলদে বা সবুজ রঙের তরল বের হবে, রাইট? পুজ বা রক্ত থাকতে পারে। তীব্রতাটা বাড়ে যখন আমরা নড়াচড়া করি, যখন আমরা বেশি নড়াচড়া করি, মাথা নিচু করি, তখন প্রচণ্ড ব্যথা করে, অনুভূতি শূন্য মনে হয়। এখানকার ব্যথাটা ধীরে ধীরে দাঁতে যাইতে পারে, পারে কি না? রাতের বেলা কাশি হয়, কাশির তীব্রতাটা বাড়ে এবং গলা ভেঙে যায়। খুব সিম্পল কনসেপ্ট, ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার তোমাদের? ভেরি গুড। ওয়ান শট নিচ্ছি তো, আরও আমি অনেক সময় কথা বলতে পারতাম, বাট অত কথা বলার টাইম নেই আমাদের, তাই না? আমাদের যা দরকার আমাদের তা হয়ে গেছে। সো ডান, তাই না? এবার বলো তো উদ্দীপকের পি এর গঠন বর্ণনা করো। বলো তো পি বলতে কি বোঝাইছে? অ্যালভিওলাসের কথা বলছে না মুহিম? অ্যালভিওলাসের কথা বলছে, সাথে কিন্তু এটারও কথা বলছে। তাহলে আমরা অ্যালভিওলাসের গঠনটা একটু দেখি। গ, অ্যালভিওলাসের গঠন। এমন এমন সব প্রশ্ন করছে আর আসলে কোনো প্রশ্ন বাকি থাকে না। অ্যালভিওলাসের গঠন দেখো, দিস ইজ অ্যালভিওলাস, ঠিক আছে মুহিব? দিস ইজ কৌশিক জালিকা, ঠিক না? তুমি আমাকে শুধু এই জিনিসটা বলো তো মুহিম, যদি অ্যালভিওলাস থেকে কোনো কিছু এই পাশে পার হইতে চায়, এই পাশে, ঠিক আছে, যদি কোনো কিছু এই পাশ থেকে এই পাশে পার হইতে চায়, তাহলে এই জায়গায় আমি যে আবরণীগুলো দিব, এগুলো এরকম পাতলা দিব নাকি এইরকম বড় বড় দিব? কোনটা বেটার সহজে পারাপারের জন্য? পাতলাটা বেটার, রাইট? তাহলে আমি এখানে একটা কাজ করব, আমি এখানে একটা পাতলা আইসের মতো একটা লেয়ার দিব, যেগুলোকে আমরা বলবো আবরণী কোষ। আর আশ্চর্য,
তাহলে এগুলোর নাম দিলাম আমরা আইসাকার আবরণী কোষ, আইসের মতো পাতলা, বা স্কোয়ামাস এপিথেলিয়াম। স্কোয়ামাস মানে আইস। ঠিক না মুহিব? দিলাম কিনা? এখন কিছু কথা আছে। এখন যে বাকি ইনফরমেশনগুলো তুমি যদি দিতে চাও তাহলে তোমাকে বই থেকে চিত্রটা অ্যাড করতে হবে। বুঝতে পারছো? বই থেকে যদি চিত্র আর্ট করতে চাও আমি তোমাকে দেখাচ্ছি, এবার বইয়ে যাচ্ছি। এই যে দেখো বই থেকে চিত্র, আমি এটা দেখাবো তোমাদের, হ্যাঁ তোমরা চিন্তা করো না। এরা কি করছে, এরা হচ্ছে থলিটা চারপাশে একটা লেয়ার ক্রিয়েট করেছে। আচ্ছা এদিকে আর একটা থলি আছে, ঠিক আছে মুহিম? এটা একটা থলি, এটা একটা অ্যালভিওলার থলি, ঠিক আছে? তাহলে এদিকে আরেকটা থলি আছে না, এই যে এদিকে, এদিকে আরেকটা আছে না, কারণ এগুলো তো বাবলের মতো। অ্যালভিওলাসগুলো কিসের মতো? ফুসফুসের মতো অনেকগুলো বাবল থাকে। তাহলে এটা একটা থলি, এটা একটা থলি, এটা একটা থলি, এটা একটা থলি। তো দুই থলির মাঝখানে কি এটা দেয়াল না? এই থলি মাঝখানে একটা দেয়াল না? দেয়ালকে কিন্তু আমরা সেপারেটর বলি, ব্যবধায়ক, সেপারেট করে যে দেয়ালকে আমরা কি বলি? সেপারেটর বা সেপ্টাম। কি? সেপ্টাম। ঠিক আছে? এই সেপ্টামের ভেতরে এখন বিভিন্ন জিনিসের ছবি অ্যাড করে দিতে হবে। ঠিক আছে? দেখো প্রথমেই যেটা দিতে হবে রক্তনালী। এই যে দেখো এটা একটা রক্তনালী। তোমরা আমাকে বলো তো, এখান থেকে যদি আমি অক্সিজেন নিতে চাই, কার্বন ডাইঅক্সাইড দিতে চাই, তাহলে এই পাশে একটা রক্তনালী যেতে হবে না? তাহলে অ্যালভিওলাসের ফাঁকে ফাঁকে কি রক্তনালীগুলো থাকে কিনা? এই দেখো এখানে একটা রক্তনালী দিচ্ছে, এখানে একটা রক্তনালী দিচ্ছে, বুঝছো? তাহলে এই যে এখান থেকে গ্যাস এখানে যায় এবং এখানকার গ্যাস বাইরে আসে। ঠিক আছে মুহিব? ডান। আচ্ছা তোমরা বলো তো, আমাদের অ্যালভিওলাস আছে, শ্বাসের সাথে জীবাণু আসতে পারে কিনা? এই পারে কিনা মুহিব? পারে। তো জীবাণুগুলোকে ভক্ষণ করার জন্য কি আমরা ভেতরে কি ম্যাক্রোফেজ দিব না? ম্যাক্রোফেজের কিন্তু আকার বেশ বড় হয় এবং এরা এমিবার মতো হয়, জীবাণুকে ভক্ষণ করে এবং বড় নিউক্লিয়াস থাকে। তাহলে অ্যালভিওলাস আর ম্যাক্রোফেজটা আমরা ভেতরে দিব, ঠিক না মুহিম? ওকে, এই শ্বেতকণিকাটা এখন না দিলেও কোনো প্রবলেম নাই। তাহলে দেখো এক নম্বর হচ্ছে আবরণী কোষগুলো আমরা দিয়েছি, এই যে এখানে যদি ভেতরের দিকে দিছে, এগুলো স্কোয়ামাস এপিথেলিয়াম, অ্যালভিওলার, ম্যাক্রোফেজ। তোমরা আমাকে বলো তো, বাবলগুলো কি সহজে ফেটে যাবে না? বাবলগুলো ফেটে যাবে কিনা? তাহলে বেটার যদি হয়, আমি যদি এইরকম আমার টি শার্টের মধ্যে সুতা দিয়ে যদি আমি একটা বাবল বানাই, তাহলে বাবলটা সহজে ফাটবে? ফাটবে না। এই যে দেখো ভেতরে এরকম করে কিন্তু অনেকগুলো সুতা দিছে, দেখছো? এরকম করে অনেক সুতা দিছে, তাহলে বাবলটা সহজে ফাটবে না। বলো তো সুতাগুলোর নাম কি হবে? কোলাজেন সুতা। কি নাম? কোলাজেন সুতা। বাবলটা কি সংকোচন হয়, প্রসারণ হয় না? তাহলে আরো এক ধরনের সুতা দিতে হবে না? কি সুতা দিতে হবে? স্থিতিস্থাপক সুতা। কি দিতে হবে? স্থিতিস্থাপক সুতা। ডান। এখন যেটা বাকি রইল সেটা হলো সারফেক্টেন্ট ক্ষরণ করার জন্য তোমাকে কোষ লাগবে। এই যে দেখছো সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষ এই যে জায়গায় দেওয়া আছে, দেখতে এটার মতোই কিছুটা, দিস ইজ সারফেক্টেন্ট। তাহলে বলো তো সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষ এবং অ্যালভিওলার ম্যাক্রোফেজ কোনটা গহ্বরে থাকে এবং কোনটা দেয়ালে থাকে? বলো তো কোনটা গহ্বরে থাকে এবং কোনটা সেপ্টামে থাকে? এই প্রশ্নটা আসতে পারে। অ্যালভিওলার ম্যাক্রোফেজটা থাকে গহ্বরে, কারণ জীবাণু এখানে আসে। সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষটা থাকে দেয়ালে, কারণ দেয়াল থেকে সারফেক্টেন্ট ক্ষরণ হয়। রাইট মুহিম? তাহলে আমাদের কিন্তু পড়া শেষ। এখন আমি তোমাদের এই ছবিটা একবার দেখাই। দেখো এই ছবিটা, কারণ এর পাশে আরো অ্যালভিওলাস আছে, এর পাশে আরো অ্যালভিওলাস আছে, সো বেটার হচ্ছে আমরা একটা অ্যালভিওলাস অ্যাড করি। সো ইটস অ্যালভিওলাস, ঠিক আছে মুহিম? এই পাশে একটা অ্যালভিওলাস এখানে, এই পাশে একটা এখানে, এই পাশে একটা এখানে, এই পাশে একটা এখানে আছে, এই পাশে একটা এখানে আছে, ঠিক আছে? তো এখন যেটা করতে হবে, এগুলাতে আমাদের কোলাজেন তন্তু এবং হচ্ছে ইলাস্টিন তন্তু দিতে হবে, তাহলে এগুলো খুব দৃঢ় হবে, বাবলগুলো সহজে ফাটবে না। তাহলে আমরা কি দিলাম মুহিব? কোলাজেন তন্তু প্লাস ইলাস্টিন তন্তু, ঠিক না? এরপর কি করতে হবে? দুইটা কোষ দিতে হবে। তো সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষটা তুমি এখানে এরকম করে দিলা, দিস ইজ সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষ, শুরু করে আমি দিলাম।
আর অ্যালভিওলার ম্যাক্রোফেজটা এখানে থাকে। এই এলাকায় যদি জীবাণু আসে সেইগুলোকে হত্যা করে। তাহলে আমরা এখানে লিখি অ্যালভিওলার ম্যাক্রোফেজ, ও জীবাণু মারে আর কি। আসল জিনিস যেটা সেটা এখনো আমরা দিই নাই, রক্তনালীটা আমরা এখানে দিলাম। এগুলো তো রক্তনালী থাকবে, দিস আর রক্তনালী। প্রিয় স্টুডেন্ট, পড়া কিন্তু শেষ। শ্বেত কণিকার কথা বলছে, বিভিন্ন ধরনের রক্তকণিকার কথা বলছে, এগুলো না দেখলেও কোনো প্রবলেম নাই। বলো তো চিত্র অঙ্কন করা সহজ না? চিত্র অঙ্কন করা সহজ কিনা? কি অনেক প্রেশার পড়তেছে মাথার উপরে? অ্যালভিওলাসের ছবি আসবেই। অ্যালভিওলাসে যখন ছবিটা পড়বা কি কি পড়বা? এক, সারফেক্টেন্ট ক্ষরণ করে কে? সারফেক্টেন্টের কাজ কি? তিনটা কাজ আছে। একটা হলো অ্যালভিওলাসের পৃষ্ঠ টান কমায়, দুই নাম্বার হচ্ছে গ্যাসীয় পরিবহন সহজ করে। সারফেক্টেন্ট যদি এগুলোতে থাকে তাহলে গ্যাসের পরিবহন এখান থেকে এখানে যাওয়া, এখান থেকে এখানে সহজ হয়। তিন নম্বর, কিন্তু এটা কিন্তু সবাই জানে না, সারফেক্টেন্ট যেহেতু ডিটারজেন্টের মতো, তাহলে সে জীবাণু ধ্বংস করতে পারে। সাবান দিয়ে জীবাণু মারা হয় না, সারফেক্টেন্ট দিয়ে জীবাণু মারা হয়। বলো তো একটা জিনিস এখনো বাকি আছে না, এইটার উপর একটা আবরণী কোষ দিতে হবে না? সো দিজ আর স্কোয়ামাস এপিথেলিয়াম। ঠিক আছে মুহিব? ঠিক আছে। আর কি আসতে পারে? সারফেক্টেন্ট করণ কত সপ্তাহে শুরু হয়? 23 সপ্তাহে শুরু হয়। ভ্রূণের 23 সপ্তাহে, ভ্রূণটার বয়স যখন 23 সপ্তাহ হয়। 24 সপ্তাহ যখন হয়ে যায় তখন সারফেক্টেন্ট যে ক্ষরণ হইলো 23 সপ্তাহে, সারফেক্টেন্ট সবগুলো ফুসফুসের অ্যালভিওলাসকে অ্যাক্টিভ, মোটামুটি অনেকগুলোকে অ্যাক্টিভ করে ফেললো। 24 সপ্তাহ বয়সে এই বাচ্চাটা যদি এখন পৃথিবীতে জন্ম নেয়, সে এখন কিন্তু নিজে শ্বাস প্রশ্বাস নিতে পারবে। তাহলে তখন থেকে আমরা ওই বাচ্চাটাকে বলবো স্বাধীন ভ্রূণ, মানব ভ্রূণ। তার মানে এই বাচ্চাটা পৃথিবীতে এখন এসে যেহেতু জীবিত থাকার সক্ষমতা আছে একটা মানুষ, তাহলে এই সময় যদি অ্যাবর্শন করা হয় এটা ইলিগাল, এটা ক্রাইম হিসাবে বিবেচিত হবে, ভ্রূণ হত্যা হিসাবে বিবেচিত হবে। ঠিক আছে? তাহলে 23 সপ্তাহ 24 সপ্তাহটা আমাদের জানতে হবে। ডান। দেখো এখানে কিছু এমসিকিউ আছে। কি আছে মুহিম? এমসিকিউ। কি কি এমসিকিউ? সেটা হলো অ্যালভিওলাস থেকে রক্তনালী কিংবা রক্তনালীর মাধ্যমে রক্তের বিনিময় হয় কিসের? অক্সিজেন বিনিময় এবং কার্বন ডাইঅক্সাইড বিনিময় হয় কিভাবে? ব্যাপন প্রক্রিয়া। দেখো এমসিকিউগুলো। অ্যালভিওলাসের আবরণী কোষের নাম কি? আইসাকার আবরণী বা স্কোমাস এপিথেলিয়াম। ঠিক আছে। অ্যালভিওলাসের সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষের নাম কি? সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষের নাম কি? কি কোষ দেওয়া আছে বইয়ের মধ্যে, এটা দেখে নেবা। অ্যালভিওলাসে জীবাণু ভক্ষণকারী কোষের নাম কি? ম্যাক্রোফেজের নাম কি? অ্যালভিওলার ম্যাক্রোফেজ। ঠিক আছে মুহিব, পড়া শেষ। এবার চলে আসি আমরা উদ্দীপকে কিউ অংশের মধ্য দিয়ে গ্যাস বিনিময় প্রক্রিয়া। কিউ অংশ মানে হলো এই যে এই জায়গায় গ্যাস বিনিময় প্রক্রিয়াটা এখন দেখাইতে হবে। আমি এখন তোমাদের দেখাচ্ছি গ্যাসীয় বিনিময় প্রক্রিয়াটা। তোমরা যেটা করবা সেটা হলো এইভাবে বলবা, দেখো এখানে কিভাবে বিনিময় হচ্ছে, এইটা নট কোষে কিভাবে যাচ্ছে, হিমোগ্লোবিনের ভেতরে কি হচ্ছে, প্লাজমার মধ্যে কিভাবে বহন হচ্ছে, এগুলো কথা না। কথা হচ্ছে প্রথমে তোমরা লিখবা যে উদ্দীপকের কিউ অংশে, মানে অ্যালভিওলাস থেকে এখানে রক্তনালীতে কিংবা রক্তনালী থেকে অ্যালভিওলাসে গ্যাসীয় বিনিময় হয় ব্যাপন প্রক্রিয়ায়। ঠিক আছে। তারপর লিখবা অ্যালভিওলাসে রক্তের চাপ অক্সিজেনের চাপ কত থাকে? 106 অক্সিজেনের চাপ। 2 নম্বর হচ্ছে যদি এটা এরকম হয়, শিরা রক্ত আসতেছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড বেশি, এদিকে অক্সিজেনের পরিমাণ কম। তাহলে বলো তো অক্সিজেন কম, সে অ্যালভিওলাসের কাছে আসলো, তাহলে এখান থেকে প্রচুর অক্সিজেন আসবে না এদিকে মুহিব? তাহলে তোমরা বলবা এখানে 106, এখানে যে অক্সিজেন আছে তার হচ্ছে পরিমাণ হচ্ছে 40 মিলিমিটার মার্কারি, তার মানে এদিকে অক্সিজেন কম। তাহলে বলো তো উচ্চ ঘনত্ব এদিকে নিম্ন ঘনত্ব না? তাহলে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে এখন অক্সিজেন যাবে ব্যাপন প্রক্রিয়ায়। কতক্ষণ যাবে? যতক্ষণ পর্যন্ত এই রক্তনালীর অক্সিজেনের ঘনত্ব 100 মিলিমিটার মার্কারি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিনিময় মানে আসবেই আসবেই আসবেই। ঠিক আছে। 106 100 পর্যন্ত যাবে রক্তনালীতে, আর আগত রক্ত ছিল 40। ঠিক আছে। সো মোটামুটি শেষ, কিন্তু এখানে যে বিনিময় এটা কিন্তু শেষ। এখন যদি তুমি চাও ভাইয়া পুরো গ্যাসীয় বিনিময় প্রসেসটা আমি এখানে দিতে চাই, কোনো প্রবলেম নাই, মার্ক পাবা। কিন্তু এই জায়গার কথাটা তোমাকে বলতে হবে। আমি শুধু এখানে অক্সিজেনের বিনিময় এবং অক্সিজেন বিনিময় কার্বন ডাইঅক্সাইড বিনিময়ের যে ব্যাপন প্রক্রিয়াটা আছে এটা নিয়ে আলোচনা করেছি। রিটেনশন রেট দেখছো? ওরা প্রেশার পড়ছে মাথার মধ্যে। আমার সেম অবস্থা, মানে ওরা আসলে পড়ালেখাই করে নাই আগে।
আরে পড়ালেখার এত চমৎকার একটা সুযোগ পর্যন্ত তারা নিতে চাচ্ছে। মুহিব, আচ্ছা এটা তো হচ্ছে বুঝতে পারছি। এই যে দেখো কিউ অংশে গ্যাসের বিনিময়টা কিন্তু আবার এই জায়গায় বলছে, ঠিক আছে? তাহলে তোমরা এখানে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের যে গ্যাসীয় বিনিময় প্রসেসগুলো আছে এগুলো নিয়ে কথা বলবা। কিছুক্ষণ আগে আমি যেটা বলেছি এইটা, পাশাপাশি তোমরা এখানে প্লাজমার কথা বলতে পারো, প্লাজমার সাথে হিমোগ্লোবিনের সাথে যুক্ত এই কথাগুলো বলতে পারো। এইটা নিয়ে আমরা শেষে যখন এমসিকিউ সলভ করব তখন আমরা আরও ডিটেল পাবো। তার মানে সেম প্রশ্ন আবার আসছে না মুহিব? আচ্ছা এই যে দেখো তো এই সেম প্রশ্নটা কি, এটা রিপিট হয়েছে না? এটা রিপিট হয়েছে না? হয়েছে কি না? পি এর গঠন, এই যে অ্যালভিওলাসের গঠন বলছে, বলো তো এটাও রিপিট হয়েছে কিনা? তাহলে প্রত্যেক বছর এই চ্যাপ্টারে কয়েকটা প্রশ্ন আছে, এগুলাই আসে। তাহলে এখানে আমাদের কয়টা প্রশ্ন পড়তে হবে? একটা না মুহিম? এইটা শুধু পড়তে হবে না? হোয়াট ইজ অটাইটিস মিডিয়া? দেখো হোয়াট ইজ অটাইটিস মিডিয়া। দেখো মিডিয়া মানে মিডল, আরে কিছু একটা মিডল মানে কি মধ্য না মুহিম? মাঝখানে না? আর এই অটো, অটো মানে হলো ইয়ার, ইয়ার মানে কি বলতো? কান। তাহলে অটো মিডিয়া মানে কি? মধ্যকর্ণ না? এই দুইটা মিলে কি বোঝাচ্ছে? মধ্য কান, তাই না মুহিম? তাহলে বাকি রইল কি এখানে? আইটিস। বলো তো আইটিস মানে কি? প্রদাহ বা যন্ত্রণা না? তাহলে খুব সহজ, আমি একটা ছবি অ্যাড করি। এটা যে মানুষের মাথা হয়, এইটা হচ্ছে বহিকর্ণ, এই যে এখান থেকে এখানে, এইটা হচ্ছে মধ্যকর্ণ, ঠিক আছে মুহিম? এই জায়গাটার নাম হচ্ছে অন্তঃকর্ণ। তাহলে প্রিয় স্টুডেন্ট দেখো, ইউজুয়ালি এখানে মিউকাস তৈরি হয়, বুঝছো? মধ্যকর্ণে এই মিউকাসটা আমাদের এই যে ইউস্ট্রেশিয়ান নালীর মাধ্যমে মুখে আসে। কোথায় আসে মুহিম? মুখে আসে। তাহলে বলো তো কোনো কারণে যদি এই রাস্তাটা ব্লক হয়ে যায়, ব্লক হয়ে গেল, তাহলে এখানে কি মিউকাসের পরিমাণ বাড়তে থাকবে না? তাহলে কানের তিনটা অংশ, অন্তঃকর্ণ, মধ্যকর্ণ আর এই জায়গাটার নাম হচ্ছে বহিকর্ণ। তাহলে মধ্যকর্ণে যদি এমন হয় যে ইউস্ট্রেশিয়ান নালীর অস্বাভাবিকতার কারণে মধ্যকর্ণে মিউকাসের পরিমাণ জমে যায় এবং সেখানে প্রদাহ সৃষ্টি হয়, তার নামই হচ্ছে অটাইটিস মিডিয়া, মধ্যকর্ণে প্রদাহ। আরও সহজ কথায় বলতে পারো অটাইটিস মিডিয়া শব্দের অর্থ হলো মধ্যকর্ণে প্রদাহ। শেষ। যারা ভালো করতে চাও তারা এইটা করবা, সেটা হলো টিম্পেনিক, ও সরি দিস ইজ ইউস্ট্রেশিয়ান নালী। ইউস্ট্রেশিয়ান নালীর অস্বাভাবিকতার কারণে যদি মধ্যকর্ণে মিউকাস জমে এবং সেই মিউকাসে প্রদাহ সৃষ্টি হয়, দ্যাট ইজ কল্ড অটাইটিস মিডিয়া বা মধ্যকর্ণে প্রদাহ। ঠিক আছে, দেখছো আগের প্রশ্নটা সলভ করলাম, এখানে আমরা 75% প্রশ্ন পেয়ে গেছি রিপিট। পরের প্রশ্ন গিয়েও দেখবা রিপিট পাইতেছো। আচ্ছা, মানুষের বক্ষ গহ্বরে দুপাশে অসংখ্য বায়ু প্রকোষ্ঠ অঙ্গ আছে। তার মানে অসংখ্য বায়ু প্রকোষ্ঠ বলতে কিন্তু এই যে ফুসফুসের, হ্যাঁ এই ফুসফুসের এই বায়ু প্রকোষ্ঠ বা অ্যালভিওলাসের কথা বলছে, তাই না? বলো তো মুহিম? যা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস বিনিময় করে। এই যে দেখো উদ্দীপকে উল্লেখিত শেষোক্ত গ্যাসটির শেষোক্ত মান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই জায়গায় শুধুমাত্র তোমরা কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা ব্যাখ্যা করবা। দেখবা কার্বন ডাইঅক্সাইড তিন ভাবে বাহিত হয়। এটা হলো ভৌত দ্রবণ রূপে, একটা হচ্ছে কার্বামিনো যৌগ রূপে, আর লাস্টেরটা হচ্ছে বাইকার্বনেট রূপে। এবং তোমরা যেটা জানবা এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, এমসিকিউ যদি আসে তাহলে হচ্ছে পার্সেন্টগুলো কিন্তু প্রশ্ন আসবে যে কত পার্সেন্ট। এবং মনে রাখবা এই বাইকার্বনেট রূপেই হচ্ছে ম্যাক্সিমাম কার্বন ডাইঅক্সাইড বাহিত হয়। ঠিক আছে, তো তোমরা এই তিনটা নিয়ে লিখলেই তোমাদের কিন্তু পড়া শেষ এখানে। তবু আমি বলি, একটি কোষ থেকে যখন কার্বন ডাইঅক্সাইড বের হয়, এই যে দেখো কোষের ভেতরে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তোমরা জানো শ্বসন প্রক্রিয়া। কার্বন ডাইঅক্সাইড যখন বের হয়, এটা রক্ত না, এটা রক্তনালী না, এই রক্তনালী কোথায় যাচ্ছে? ফুসফুসে যাচ্ছে না মুহিম? যাবে কিনা এই কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে ফেলে দেওয়ার জন্য? তাহলে তোমরা আমাকে বলো তো প্রথম কি ঘটনা ঘটে?
এই কার্বন ডাইঅক্সাইডটা এই যে এখানে আসলো, তাহলে প্লাজমায় পানি থাকে না মুহিব, রক্ততে পানি থাকে না? তাহলে বলো তো ভৌত দ্রবণ মানে কি? কার্বন ডাইঅক্সাইডটা রক্তে পানিতে এসে মিশে যাবে, মানে কার্বন ডাইঅক্সাইড এবং পানি মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করবে, তার মানে এটা ডান, ভৌত দ্রবণ ডান। ঠিক আছে, পরের প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইড যখন এখানে আসবে, এখানে আরবিসি থাকবে না মুহিব? আরবিসির হিমোগ্লোবিন থাকবে না? তাহলে বলো তো কার্বন ডাইঅক্সাইড যদি হিমোগ্লোবিনের সাথে এসে যুক্ত হয় তাহলে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে যাবে না ফুসফুসে? আরেকটা জিনিস আছে, সেটা হলো এখানে কিন্তু প্রোটিনও আছে, হিমোগ্লোবিনের মতো কিন্তু আরও প্রোটিন আছে, এগুলোর নাম হচ্ছে প্লাজমা প্রোটিন। কার্বন ডাইঅক্সাইড এসে হিমোগ্লোবিনের সাথে যেমন যুক্ত হয় এদের সাথেও যুক্ত হয়, তখন নাম কি হবে বলো তো? কার্বামিনো প্রোটিন। তাহলে কার্বামিনো হিমোগ্লোবিন প্লাস কার্বামিনো হিমোগ্লোবিন और কার্বামিনো প্রোটিন, এই দুই রূপে তারা অ্যালভিওলাসের দিকে বাহিত হবে, ডান। লাস্টের যেটা সেটা হচ্ছে বাইকার্বনেট। প্রিয় স্টুডেন্ট, এটা যদি অন্য কোনো প্রশ্নে থাকে তখন আমরা বাইকার্বনেট নিয়ে পড়াশোনা করব, না হলে আশা করছি এটা তোমরা নিজেরাই পারবা। কিন্তু একটা জিনিস মনে রাখবা, বাইকার্বনেট রূপে পড়ার সময় এখানে তোমাকে হ্যামবার্গার শিফট করতে হবে। তোমাদের রাজীব ভাই যেবার এইচএসসি পরীক্ষা দিছে তখন এই হ্যামবার্গার শিফটটা পরীক্ষায় আসছিল, হ্যামবার্গার শিফট বা ক্লোরাইড শিফট, তাই না? এটা আরেকটা নাম কি? ক্লোরাইড শিফট, এইটা আসবে। হ্যাঁ, তাহলে মনে রাখবা কার্বন ডাইঅক্সাইড বহন হয় বাইকার্বনেট রূপে সবচেয়ে বেশি। বাইকার্বনেট রূপে বাহিত হওয়ার সময়, বাইকার্বনেট মানে সোডিয়াম বাইকার্বনেট এবং পটাশিয়াম বাইকার্বনেট দুইটাই, তুমি শুধু অন্ধহীন শিশির লিখছো সোডিয়াম বাইকার্বনেট না, দুইটাতেই বাহিত হয়, সোডিয়ামের সাথে প্লাজমায় আর পটাশিয়ামের সাথে আরবিসির ভেতরে। ঠিক আছে, আর বাইকার্বনেট রূপে বাহিত হয় ম্যাক্সিমাম কার্বন ডাইঅক্সাইড, ঠিক কতটুকু এটা তোমরা আজমল স্যারের বই থেকে দেখে নিবা। আরেকটা হচ্ছে এখানে ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফটটা নিয়ে কথা আছে। সো তুমি যদি এই জায়গাটা দেখতে পারো, বিশেষ করে বাইকার্বনেট শিফট, এমসিকিউ সিকিউও কভার, এমসিকিউ কভার, সিকিউতে কিন্তু পরীক্ষায় আসবে ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফট কাকে বলে। আর সিকিউতে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো বাইকার্বনেট রূপে কীভাবে বাহিত হচ্ছে এইটা, না হলে তো পুরোটা তো তুমি জানোই, তোমার ইস্যু হওয়ার কথা না। তাহলে মুহি ব্যাপার দেখো তো, শেষক তো এটা ডান হইল না। এবার বলো তো এই যে প্রশ্নটা, এটা কি রিপিট হয়েছে না? উদ্দীপকের অঙ্গটির ক্ষুদ্রতম এককের গঠন বর্ণনা করো। অ্যালভিওলাসের ছবি মনে আছে? তখন আমি পড়াইলাম এরকম, মুহিম পড়াইছি না? তাহলে ভেতরে ম্যাক্রোফেজ থাকে, এখানে হচ্ছে সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষ থাকবে এই দেয়ালে, ভেতরের আবরণের নাম স্কোয়ামাস এপিথেলিয়াম, আর এগুলোতে কিছু সুতা থাকবে, সুতাগুলোর নাম হচ্ছে ইলাস্টিক এবং কোলাজেন সুতা। আর একটা জিনিস থাকবে, সেটা হলো কি থাকবে মুহিম? রক্তনালীটা দেখাইতে হবে, রক্তনালী। নিচে লিখবা চিত্র অ্যালভিওলাসের গঠন। নিচে কিন্তু এই জিনিসটা যদি না লেখো তাহলে কিন্তু 0 মার্ক, এই যা লিখতে হবে চিত্র অ্যালভিওলাসের গঠন। রিপিট হয়েছে না মুহিম? এই যে দেখো সাইনোসাইটিস বলতে কি বোঝায় আমরা বললাম না, নাকের চারপাশের সাইনাসগুলোর প্রদাহ, আসছে না? রিপিট হয়েছে কিনা? আমি কিন্তু ক্লাসটা শুরুর আগে বলছি এই চ্যাপ্টার মানে খালি রিপিট আর রিপিট, কারণ এই চ্যাপ্টারে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, ওগুলোই বারবার আসে। তাহলে আমি যদি আজকের এই ক্লাসটা তোমাকে দিতে পারি, ডেলিভার করতে পারি, তুমি যদি পড়াশোনা করো 100% এখান থেকে কমন পাবা। ঠিক আছে মুহিব? নাও টক অ্যাবাউট প্লুরা। তোমরা সবাই জানো হোয়াট ইজ প্লুরা। আমাদের একটা ফুসফুস না এটা মুহিম, এটা কিন্তু ফুসফুস। বাম ফুসফুসটা কিন্তু একটু লম্বা এবং এই জায়গায় একটু কিন্তু হার্টের চাপের কারণে গর্ত, হৃৎপিণ্ডটা মাঝখানে থাকে তো চাপ দিয়ে ছোটো করছে। বাট তবুও মনে রাখতে হবে এটার আকারে কিন্তু সবচেয়ে বড়, এটা লম্বা বাট ছোট। কিছু মানুষ না সরু লম্বা, কিছু মানুষ খাটো হোক কিন্তু মোটা, তো তো এই খাটো হলেও মোটা মানে বড় আর কি। প্রিয় স্টুডেন্ট দেখো, ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা, ঠিক আছে? বাট একটা জিনিস মনে রাখবা, ফুসফুসের আবরণ আমরা দিব বাট 2 লেয়ারে দিব। এক লেয়ার হচ্ছে আমরা ফুসফুসের সাথে লাগাই দিলাম, দেখছো দেখছো লাগাই দিছি না? আর একটা লেয়ার একটু দূরে দিলাম, ঠিক আছে? তাহলে বলো তো একটা দুইটা লেয়ারের আবরণ না এটা? সো দিস ইজ প্লুরা। পরীক্ষায় যদি প্রশ্ন আসে প্লুরা কি বলবা? ফুসফুসের দ্বিস্তরী আবরণের নামই হচ্ছে প্লুরা। বাইরেরটাকে বলা হয় প্যারাইটাল প্লুরা। প্যারাইটাল মানে প্রাচীর, আর প্রাচীর তো সবসময় বাইরেই থাকে। প্যারাইটাল মানে প্রাচীর, প্রাচীর সবসময় বাইরে থাকে, ঠিক আছে? তাহলে লিখবা বাইরের প্লুরার বাইরের স্তরটিকে বলা হয় প্যারাইটাল প্লুরা, ভেতরের যে স্তরটিটা এটা নাম হলো ভিসেরাল।
ভিসেরাল প্লুরা। তুমি কি জানো কেন এটাকে ভিসেরাল প্লুরা বলা হয়? তোমরা কি জানো এটাকে কেন ভিসেরাল প্লুরা বলে? এর কারণ হলো ভিসেরাল শব্দের অর্থ হলো অঙ্গ। তাহলে বলো তো ফুসফুস একটা অঙ্গ না? তাহলে অঙ্গের সাথে যে প্লুরাটা লেগে থাকবে তার নামই তো অঙ্গীয় প্লুরা বা ভিসেরাল প্লুরা। তাহলে আমার গায়ে যদি দুইটা জিনিস থাকে, বলো তো একটা টি শার্ট আর একটা ভেতরে স্যান্ডো গেঞ্জি, তাহলে বলো তো স্যান্ডো গেঞ্জিটা আমার গায়ের সাথে কি ক্লোজলি যুক্ত থাকতেছে না, স্কিনের সাথে? তাহলে ওইটার নাম হলো ভিসেরাল প্লুরা। আর এই বাইরে যে ঢিলা ঢালা এটার নাম হচ্ছে প্যারাইটাল প্লুরা। এবার বলো তো দুই স্তরের মাঝখানে একটা গ্যাপ আছে না, এই গ্যাপটার নাম হচ্ছে প্লুরাল ক্যাভিটি। প্লুরাল ক্যাভিটি বা প্লুরাল গহ্বর। তাহলে বলো তো এই গহ্বরের মধ্যে কি হালকা একটু রস থাকতে পারে না? তাহলে আমার শরীর যদি আগা পিছা হয় তাহলে এই যে দুইটা লেয়ারের মধ্যে যেন ঘর্ষণটা প্রতিরোধ হয়। বুঝছো মহিম? তাহলে মনে রাখতে হবে এটা প্লুরাল গহ্বর কাকে বলে, ভিসেরাল প্লুরা কাকে বলে। বাইরেরটার নাম হচ্ছে প্যারাইটাল প্লুরা, দ্বিস্তরী প্লুরা, মাঝখানে গহ্বর, সেই গহ্বরে থাকে প্লুরাল রস বা প্লুরাল ফ্লুইড। এই জিনিসগুলো যেন তোমরা পারো। এই যে এটার নামই হচ্ছে প্লুরাল ক্যাভিটি, এই জায়গাটার নাম। এখানে অল্প রস, বেশি আবার রস দিও না, বেশি রস দিলে কিন্তু ফুসফুস প্রসারিত হইতে পারবে না, তখন ইনজেকশন দিয়ে এগুলো কিন্তু টেনে বাইর করা লাগে। বুঝছো মহিম? তখন শ্বাসকষ্ট হয়। আমার এক ফ্রেন্ড ছিল, ইন্টারমিডিয়েটে পড়া থেকে শুরু করে ইন্টারমিডিয়েট শেষ করা পর্যন্ত এই 2 বছর তার সব সময় এখানে পানি জমতো। কয়েকদিন পর পর হসপিটালে যাইতো, এই যে বসাইতো, এই যে এখানে একটা সিরিঞ্জ ঢুকাইতো, এই যে এখান থেকে পানিগুলো টেনে বার করতো। বুঝছো মহিম? তো দেখো এই জায়গাতেই কিন্তু এইটা রিপিট, এইটা রিপিট, এইটা রিপিট। পরের প্রশ্নে কিন্তু দেখো আবার রিপিট পাবা। এটা কিন্তু অন্য চ্যাপ্টারে কোশ্চেন, তার এটা আলোচনার বিষয় না এখানে। ঠিক আছে? এই যে বন্ধুরা বলো তো উদ্দীপকের পি চিহ্নিত অংশের গঠন বর্ণনা করো। পি চিহ্নিত অংশের নামে কি? অ্যালভিওলাস না? একটা প্রশ্ন কতবার আসছে, প্রত্যেকবারই আসছে, আসছে কিনা? তাহলে এটাও রিপিট, আর ই পি, রিপিট। ঠিক আছে? আবার বলো তো উদ্দীপকের পি চিহ্নিত অংশে গ্যাসের বিনিময়ে রক্তের ভূমিকা কি? তাহলে এই যে রক্তের ভূমিকা যখন আসবে তখনই কিন্তু অক্সিজেন পরিবহন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনের এই এই তিন সব ব্যাখ্যা করতে হবে। পারবা? ওখানে একটু চেষ্টা করবা যে পার্সেন্টগুলো মনে রাখতে, পরিমাণগুলো মনে রাখতে, চাপগুলো মনে রাখতে। ঠিক আছে? ওকে, আচ্ছা। তাহলে দেখো মুহিব, এটাও কিন্তু রিপিট। ঠিক আছে? তাহলে একটা প্রশ্ন আমরা পাচ্ছি এখানে, যেটা আমাদের সলভ করতে হবে। অন্তঃশ্বসন মানে কি? প্রিয় স্টুডেন্ট, অন্তঃশ্বসন এবং বহিঃশ্বসন বলে দুটো টার্ম আছে। দেখো এটা আমাদের ফুসফুস, এটা হচ্ছে মুখ এবং বায়ুমণ্ডল, তাই না মুহিব? এই যে দেখো এটা ফুসফুস এবং রক্তনালী, ঠিক না? এটা রক্তনালী এবং এই যে এটা কোষ, ঠিক না মুহিব? কোষের মধ্যে এই যে দেখো এটা কি মাইটোকন্ড্রিয়া না? প্রিয় স্টুডেন্ট, মনে রাখবা শুধু মাইটোকন্ড্রিয়াতেই যে শ্বসন হয় দ্যাট ইজ কল অন্তঃশ্বসন। ঠিক আছে? এই এখানে যে বিনিময় হয় এটার নাম বহিঃশ্বসন। হোয়াট ইজ দিস? দিস ইজ বহিঃশ্বসন। এই যে সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ায় যে বিনিময়টা হয় এটার নাম হলো বহিঃশ্বসন। অ্যালভিওলাস থেকে রক্তনালীতে যে বিনিময়টা হয় এটার নাম হলো বহিঃশ্বসন। বায়ুমণ্ডল থেকে নাকের ভেতরে কিংবা নাকের ভেতর থেকে বায়ুমণ্ডলে দিস ইজ বহিঃশ্বসন। তাহলে আমাদের শরীরে সব জায়গায় বহিঃশ্বসন ঘটে, শুধু একটা জায়গায় অন্তঃশ্বসন ঘটে। তাহলে অন্তঃশ্বসন এবং বহিঃশ্বসনের পার্থক্যটা কি আমি বলতেছি। দেখো তোমরা আমাকে বলো তো, মাইটোকন্ড্রিয়ার ভেতরে এনার্জি প্রডিউস হয়, বিক্রিয়া ঘটে না? সেই বিক্রিয়াতে কি অক্সিজেন লাগে কিনা? অক্সিজেন খরচ হয় এবং ওখানে কি শেষে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না? হয়। মাইটোকন্ড্রিয়া যে বিক্রিয়াটা, ক্রেবস চক্র, রাইট মুহিম? এবং হচ্ছে ওই এসিটাইল কোয়ে সৃষ্টি, ওই দুই সময়ে কিন্তু ক্রেবস চক্র এবং এসিটাইল কোয়ে সৃষ্টি, এই দুইটাতে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে প্রিয় স্টুডেন্ট বলো তো, এখানে অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে ত্যাগ করছে, অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে, তার মানে এই জায়গাটাতে কি শ্বসন হলো কিনা? গ্যাসীয় বিনিময়কেই কিন্তু শ্বসন বলে। তাহলে অক্সিজেন নেওয়া, কার্বন ডাইঅক্সাইড দেওয়া, শ্বসন ডান কিনা? বলো তো এখানে বিক্রিয়া হয়েছে না? এই জায়গায় মাইটোকন্ড্রিয়ার ভেতরে জটিল কিছু বিক্রিয়া হয়েছে না? তাহলে আমরা লিখবো এখানে বিক্রিয়া হয়েছে। বলো তো এখানে এনজাইম লেগেছে কিনা? এনজাইম লেগেছে। এবং এখানে এটিপি উৎপন্ন হয়েছে কিনা? এটিপি উৎপন্ন হয়েছে। এবং আমরা যে গ্লুকোজটা দিছিলাম, শ্বসন বস্তু যেটা দিছিলাম, ওটা কি কমপ্লিট জারিত হয়ে গেল না? জারিত হয়ে তো এটিপি উৎপন্ন হইল। তাহলে আমরা লিখবো এখানে শ্বসন বস্তু বা গ্লুকোজ জারণ। প্রিয় স্টুডেন্ট, তাহলে এই যে জিনিসগুলো সবগুলো অন্তঃশ্বসনের সংজ্ঞার মধ্যে যেন থাকে।
তোমরা যেটা বলবা সেটা হলো মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন বস্তু জারিত হয়ে এটিপি তৈরির প্রক্রিয়া এবং সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি, দিস ইজ কল্ড অন্তঃশ্বসন। আর বহিঃশ্বসন মানে কি? দেওয়া নেওয়া, জাস্ট অক্সিজেন নেওয়া, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা। তাহলে অন্তঃশ্বসনে কিন্তু এই কথাগুলো যেন সব থাকে। এটি একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় শ্বসন বস্তু জারিত হয়ে অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন বস্তু জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন এবং এটিপি উৎপন্ন হয়। ডান? পারবা না এটা? সহজটা? এই কথা বলো, পড়ালেখা পরেও করা যাবে, কথা বলো। কমেন্ট কিছু করো, দারুণ কমেন্ট করো। ভাইয়া খুবই টেনশনে আছি, পড়ালেখা হইতেছে না, বাট সাহস তো পাইতেছি। শোনো, পজিটিভ ভাইব যদি তোমার ভেতর থেকে না আসে তাইলে কিন্তু তুমি আগাইতে পারবা না, বুঝছো? অনেক যুদ্ধ জিতে গেছে, শুধু যুদ্ধের আগে নেতা রক্ত গরম করা কিছু কথা বলছে এই জন্য, বুঝছো? এইটার কিন্তু সরাসরি ফাংশনাল না রক্ত গরম করা কথা বলা, বাট রক্ত গরম করা কথা বলার সাথে সাথে কি ওরা যুদ্ধের প্রিপারেশন আগে নিছে না, প্র্যাকটিস আগে করছে না? বাট রক্ত গরম করলে যেটা হয়, একটু রেটটা বাড়ে। তো প্রিয় স্টুডেন্ট, পড়ালেখাটাই আগে। যুদ্ধের জন্য প্রিপারেশন নেওয়া, তুনে ধার দেওয়া, কিংবা হচ্ছে অস্ত্র ধার দেওয়া, অস্ত্র চালানো শেখানো, যুদ্ধ কৌশল শেখা, এগুলো সবার আগে। তারপরে হচ্ছে মোটিভেশন। নেতা এসে বলবে এখন আমরা রক্ত গরম করে যুদ্ধ করবো। তোমরা তো সব মিস করে চলে আসছো, আগেরগুলো কিছুই করো না। এখন আমি রক্ত গরম করে কথা বললাম, পরীক্ষা ভালো করতে পারবা না। সো এই যে ক্লাস করতেছো, এই ক্লাসের মধ্যে যা শিখতেছো, দেখো এটা কিন্তু একাডেমিক ক্লাস না, ভালো করে খেয়াল করো। সো একাডেমিক ক্লাসে তুমি যা পাইতা এখানে কিন্তু তা পাবা না। এই চ্যাপ্টারটা আমি 4 দিন 5 দিনে পড়াই, তো আমি তোমাকে একদিনে পড়াইতে গেলে, তুমি যেহেতু 2 বছর কিছু না কিছু দেখে আসছো, তাহলে তোমার পড়া রিভিশন হয়ে যাবে, সমস্যা নেই। সো যারা 26, 27, 28 এই ক্লাসগুলো দেখবে, এই ক্লাসগুলো এখনকার ক্লাস না, এই ক্লাসগুলো হচ্ছে চ্যাপ্টার শেষ করার পরের ক্লাস, ওকে? এইচএসসির আগে দেখার ক্লাস। সো প্রিয় স্টুডেন্ট, দেখো আমাদের কি পড়া শেষ হয়ে গেল না? মুহিম, পড়া শেষ কি না? তাহলে অন্তঃশ্বসন শুধু আমরা এটা কভার করলাম, তাতে আমাদের পড়া শেষ হয়ে গেল। আর এটা রিপিট। আর কোনো কোশ্চেন আছে? সেম কোশ্চেন নেই? আচ্ছা, সিগারেটের ধোঁয়া আমাদের প্রত্যক্ষ ক্ষতির চেয়ে পরোক্ষ ক্ষতি বেশি করে। আরে না, সিগারেটের ধোঁয়া প্রত্যক্ষ ক্ষতি বেশি করে, পরোক্ষ ক্ষতিও করে। তাহলে এই বাক্যগত এটা ত্রুটি আছে, বুঝছো? প্রত্যক্ষ ক্ষতি, যে সিগারেট স্মোকার তার যে ক্ষতি হয়, পাশে যে থাকে তার থেকে বেশি হয়। পাশে যে থাকে, পরোক্ষ স্মোক যে করছে, প্যাসিভ স্মোকার, যে ক্ষতি তার হচ্ছে, বাট ডিরেক্ট যে স্মোকার তার মতো হচ্ছে না, অ্যাক্টিভ যে স্মোকার তার মতো হচ্ছে না। সো বাক্যগত ত্রুটি আছে, এটা ঢাকা বোর্ডের প্রশ্ন 2016। সো দেখো, হোয়াট ইজ অ্যাডামস অ্যাপল? এই যে এখানে অ্যাডামস অ্যাপল আছে না, অ্যাডাম মানে আদম। আদম যখন গন্ধম ফল খেয়েছে, নিষিদ্ধ ফল খেয়েছে, গলার মধ্যে আটকে গেছে, গলাটা ফুলে গেছে, রাইট? এখন হোয়াট ইজ অ্যাডামস অ্যাপল এইভাবে তো পরীক্ষায় লিখলে হবে না। পরীক্ষা এরকম করে লিখে আসছো, স্যার মার্ক দেয় নাই, আন্দোলন করে ফেলছো, স্যার খারাপ, এটাও কিন্তু চলবে না। ফাংশনাল কথা লিখতে হবে। অ্যাডামস অ্যাপল কি? অ্যাডামস অ্যাপল হচ্ছে, এগুলোর নাম কি? থাইরয়েড তরুণাস্থি। থাইরয়েড, নট গ্রন্থি, তরুণাস্থি, এই শব্দগুলো একটু ভালো করে লিখতে হবে। তা লিখবা, পুরুষদের ক্ষেত্রে উঁচু থাকে না? ওকে, ভেরি গুড। তাহলে অ্যাডামস অ্যাপল হচ্ছে পুরুষদের ক্ষেত্রে প্রমিনেন্ট বা উঁচু হয়ে থাকা থাইরয়েড তরুণাস্থি, ঠিক আছে? বই থেকে দেখলে আরো সুন্দর করে লিখতে পারবা, বাট আমার কাছে এইরকমই আপাতত। সো এই জায়গাটার নাম হলো স্বরযন্ত্র বা ল্যারিংস। আরো এইভাবে বলতে পারো যে ল্যারিংসে থাইরয়েড তরুণাস্থি থাকে 2টি, তারা উঁচু হয়ে থাকে পুরুষের ক্ষেত্রে, এটিকেই অ্যাডামস অ্যাপল বলে, ঠিক আছে? ব্রাঙ্কিওস্টেগাল পর্দার কাজ কি? এটা কিন্তু রুই মাছ থেকে আসছে। কোথা থেকে আসছে এটা? রুই মাছ। অনেকে বুঝতেই পারে না যে এই প্রশ্ন রুই মাছের প্রশ্ন। আচ্ছা, উল্লিখিত উপাদান আমাদের দেহে প্রবেশের পর প্রবেশের যান্ত্রিক কৌশল। যান্ত্রিক কৌশল কোনটা জানো? যান্ত্রিক কৌশল হচ্ছে ওই যে কি পেশি কাজ করলো, কি পেশি কাজ করলো, দ্যাট ইজ কল যান্ত্রিক কৌশল। তো আমি এটা দেখাবো, তার আগে এখানে চলে আসি।
উদ্দীপকের উক্তির যথার্থতা মূল্যায়ন করো। তাহলে এইটা তো রিডিং পড়লেই তুমি পারবা, তাই না? এটা তো আমাকে পড়াইতে হবে না, কি কি ক্ষতি করে পড়বা বইয়ে, একবারই হয়ে যাবে। সো যান্ত্রিক কৌশলটা এখন আমি একটু দেখাবো। তাহলে এদিকে চলে আসি আমরা। প্রথমে যেটা ঘটে দ্যাট ইজ কল প্রশ্বাস, তাই না? প্রথমটা কি? গ্রহণ না? কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা কি গ্রহণ করি কিনা? পৃথিবীতে এসে আমরা প্রথম কি কাজ করছি? গ্রহণ করছি আগে অক্সিজেন, তারপরে তো বের করছি, তাই না মুহিম? তাহলে নিঃশেষে, অনিঃশেষে, শেষে, নি শব্দের অর্থ কিন্তু শেষ। তাহলে শ্বাসের শেষটা দ্যাট ইজ কল নিঃশ্বাস। এটাতে আমরা কি করি মুহিম? ত্যাগ করি। হাউ? সবাই জানো আমাদের এইটার নাম হলো ডায়াফ্রাম, ঠিক আছে মুহিম? এটা হচ্ছে বক্ষ গহ্বর, দিস কল ডায়াফ্রাম। তো তুমি যদি এই যে এখানে ফুসফুস আছে, তুমি যদি প্রবেশ করাইতে চাও তাহলে ডায়াফ্রামটাকে নিচে নামাবা, তাহলে ফুসফুসগুলো বড় হইতে পারবে, তাই না মুহিম? তাহলে পরের ছবিটা দেখো এমন হবে, এই যে এরকম সোজা হয়ে গেল ডায়াফ্রাম। কি হলো? সোজা। তার মানে বলো তো ডায়াফ্রামটা কি, এই যে এটা কি নিচে নামছে না? নামছে কি না? তো ডায়াফ্রামের এই যে মাঝখানে একটা টেন্ডন আছে, বুঝছো? এটার নাম হচ্ছে কেন্দ্রীয় টেন্ডন। তাহলে বলবা কেন্দ্রীয় টেন্ডন নিম্নমুখী হয়। তাহলে ডায়াফ্রামটা তখন নিচের দিকে আসে, সমতল হয়ে যায়। তাহলে বক্ষ গহ্বর আয়তন বাড়ে, ফলে ফুসফুস প্রসারিত হয়। ভেতরে যদি আয়তন বাড়ে, ফুসফুসটা বড় হবে না? ফুসফুস যদি প্রসারিত হয়, ফুসফুসের ভেতরে নিম্নচাপ তৈরি হয়, ঠিক কিনা? আর নিম্নচাপ যদি তৈরি হয় তাহলে কি হবে? অক্সিজেন প্রবেশ করবে। কথা শেষ, ঠিক না মহিম? তবু আমি আরেকবার বলছি। তাহলে দুইটা জিনিস লিখবে, একটা হলো ডায়াফ্রাম নিয়ে কথা বলবো এখানে, আর দুই নম্বরটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি নিয়ে কথা বলবো। ইন্টারকোস্টাল পেশি, এখানে যা যা বলবা সবগুলো ওই পাশে অপোজিট বলবা, তাহলে ওইটা আমাদের দরকার নাই, ঠিক আছে মুহিব? মনে রাখবা এই যে ডায়াফ্রাম, এখানে আমি একটা শব্দ লিখে দিচ্ছি, শ্বসনের প্রধান পেশি। এটা পরীক্ষায় আসবে। শ্বসনের প্রধান পেশি, সে একাই কিন্তু শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে, একে দরকারও লাগে না। বিশেষ করে যখন আমরা দৌড়াই, এক্সারসাইজ করি, এ তো কাজ করে, তখন কিন্তু সে জয়েন করে, বুঝছো মহিব? কাজ করতেছে না এখন এরা, বাট স্বাভাবিক অবস্থায় কি ওঠানামা করে? বোঝা যায়? বোঝা যায় না। তাহলে প্রিয় স্টুডেন্ট, যেটা করবা, ডায়াফ্রামের এখানে লিখবা যে ডায়াফ্রাম সংকুচিত হয়, ফলে এই যে কেন্দ্রীয় টেন্ডনটা নিম্নমুখী হয়, ফলে ডায়াফ্রামটা ধনুকের মতো ছিল, এটা বাঁকা সোজা হয়ে নিচে নামে, এই যে নামছে। তখন বলবা বক্ষ গহ্বরের অনুদৈর্ঘ্য ব্যাসটা বৃদ্ধি পায়। অনুদৈর্ঘ্য ব্যাস বৃদ্ধি পেলে ভেতরে আয়তন বাড়ে। আয়তন বাড়লে ফুসফুসের ভেতরে নিম্নচাপ তৈরি হয়। ফুসফুসে যদি ফাঁকা বা নিম্নচাপ তৈরি হয়, অক্সিজেন প্রবেশ করে। ডান। ইন্টারকোস্টাল পেশির ক্ষেত্রে যেটা করবা, দেখো আমাদের ইন্টারকোস্টাল পেশিগুলো, এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের পাঁজর, এটা হচ্ছে আমাদের স্টার্নাম, ঠিক আছে? তো শ্বসনের সময় যেটা হয়, যে এখানে ইন্টারকোস্টাল পেশি থাকে যেগুলোতে, এরা সংকুচিত হয়। সংকুচিত হলে কি, এ হচ্ছে নিচেরটাকে উপরে তুলবে, এই রিপটা হচ্ছে, এই মাঝখানে যে পেশিটা, এই পেশিটার কারণে এই নিচের রিপটা উপরে উঠবে। এই রিবের নিচে এই পেশিটা আছে, এইটার কারণে হচ্ছে নিচের রিপটা উপরে উঠবে। আলটিমেটলি যে এখানে যে স্টার্নামটা দেখতে পাচ্ছ, ওই স্টার্নামটাও তখন উপরে উঠবে, সবাই তখন উপরে উঠবে, ঠিক আছে? মানে ব্যাপারটা এই যে এইরকম এরকম আছে, উপরে উঠবে। তাহলে বলো তো, এখান থেকে একটু সামনেও গেল না? আগে এরকম ছিল, উপরে যদি ওঠে, দেখছো সামনের দিকে আগে গেছে, তাই না? এরকম অবস্থায় কি এদিকে আছে না? তার উপরে যদি ওঠে, দেখো হাতে লাগতেছে। সো প্রিয় স্টুডেন্ট, এই জিনিসটা এখানে কিন্তু বলতে হবে। সেটা হলো ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়, পরশুকাগুলো উপরে ওঠে, সাথে স্টার্নামটা উপরে ওঠে এবং একটু সম্মুখ দিকে যায়। এখন এরকম আছে, সামনে গেলাম কিনা? তাহলে বলো তো, আমার অগ্র পশ্চাৎ ব্যাস বাড়লো না বক্ষ গহ্বরের? এবং এই পাশেও বাড়ে। তাহলে পার্শ্বীয় ব্যাস এবং অগ্র পশ্চাৎ ব্যাস দুইটাই বাড়ে। ফুসফুস আরও জায়গা পায়, প্রসারিত হতে পারে। ফুসফুসের ভেতরে নিম্নচাপ তৈরি হয়, ফলে বাইরে থেকে অক্সিজেন প্রবেশ করে, ঠিক আছে? তাহলে এখানে উল্টাটা লিখবা, তাহলে তোমার কিন্তু প্রশ্বাস নিঃশ্বাস ডান। এটা যান্ত্রিক প্রক্রিয়ার কথা বলছে। যদি রাসায়নিক প্রক্রিয়ার কথা বলতো তাহলে কিন্তু ডিফারেন্ট জিনিস, বুঝতে পারছো? সো প্রিয় স্টুডেন্ট, তাহলে যান্ত্রিক কৌশলটাও ডান, ঠিক আছে? তো এখানে লিখে রাখি কোনটার কথা আমি বলছি।
ডায়াফ্রাম প্লাস ইন্টারকোস্টাল পেশি। পরের প্রশ্ন দেখো, অ্যালভিওলাস ওখান থেকে আসছে। তোমরা শুধু আমাকে বলো তো অ্যালভিওলাস এর সংজ্ঞা কি হবে? ফুসফুসের গঠন এবং কার্যক্রিয়ার একক, তাই না? ফুসফুসের গঠন ও কাজের একক, এগুলো দেখতে বাবল সদৃশ। এখানেই গ্যাসীয় বিনিময় ঘটে কৈশিক জালিকার সাথে, ব্যাপন প্রক্রিয়া। ডান, এই কথাগুলো একটু লিখবা। এপিগ্লোটিসের কাজ কি? প্রিয় স্টুডেন্ট দেখো, এটা মুখ, এটা হচ্ছে শ্বাসনালী, এদিকে এসে ফুসফুসে চলে যায়, এটা হচ্ছে খাদ্যনালী, ঠিক আছে? তাহলে বলো তো এপিগ্লোটিস মানে হলো উপজিহ্বা, এই যে এখানে থাকবে না সে, তাহলে খাদ্য যদি এই পাশে আসে, এসে কিন্তু এর নিচের দিকে যাইতে পারে। শ্বাসনালীতে যদি যায় তাহলে তোমার কাশি হবে কিংবা শ্বাসকষ্ট হবে, মারা যাবা। ইটস বেটার তখন এই যে এপিগ্লোটিসটা করে কি, এটাকে ঢেকে রাখে খাদ্যটার উপর দিয়ে। তখন এই যে পেছনে কোথায় যায় মুহিম? পাকস্থলিতে যায়, ঠিক আছে? তাহলে বলবা এপিগ্লোটিসের কাজ কি? এপিগ্লোটিসের কাজ হচ্ছে এটি শ্বাসনালীকে ঢেকে রাখে, ফলে এখানে খাদ্য প্রবেশ করতে পারে না, শ্বাস প্রশ্বাস অব্যাহত থাকে, ঠিক আছে? আর একটা এপিগ্লোটিসের কাজ কি? আপাতত এপিগ্লোটিসের কাজ শেষ। 2 মার্কের প্রশ্ন তো, 2-3 লাইন এটাই বানাইলি। গ, উদ্দীপকে উল্লেখিত গহ্বরগুলোর নাম, অবস্থান এবং প্রদাহ সম্পর্কে ওরে খাইছে। এই যে দেখো, মানুষের মাথার খুলিতে মুখমণ্ডলীয় অংশে নাকের চারপাশে কয়েক জোড়া বিশেষ গহ্বর থাকে। তুমি তো জানো দিস ইজ কল প্যারা নেজাল সাইনাস। প্যারা মানে পাশে, নেজাল মানে নাক, নাকের পাশে, সাইনাস মানে গহ্বর, ঠিক আছে? তাহলে নামগুলো আমরা এক এক করে লিখি, সহজ। 1 2 3 4। অবস্থানের কথা বলছে, এটা বেশ কঠিন, অবস্থানটা মনে রাখা কিন্তু বেশ কঠিন, এই জন্য এটা পড়বা, ঠিক আছে? তাহলে প্রথমটা হচ্ছে ফ্রন্টাল, তারপর হচ্ছে ম্যাক্সিলারি, ম্যাক্সিলারি সাইনাস, তারপর স্ফেনয়েডাল সাইনাস, স্ফেনয়েডাল সাইনাস, আর এটা হচ্ছে এথময়েডাল সাইনাস, সাইনাস। শেষের দিকটা আমরা বলি প্রদাহ সম্পর্কে লিখো। প্রদাহ মানে হচ্ছে এগুলোতে যদি কোনো কারণে, এই যে এগুলাতে মিউকাস জমে, সেখানে জীবাণু আসে, তাহলে সেখানে প্রদাহ হয়। প্রদাহকে আমরা বলি সাইনোসাইটিস। এই কথাগুলো লিখবা। তারপর 2-3টা পারলে হচ্ছে তার লক্ষণ দিবা, যে সাইনোসাইটিস হলে লক্ষণ হলো এগুলো: মাথা ব্যথা করে, এগুলোতে হলদে বা সবুজ রঙের তরল ঝরে, মাথা নিচু করলে বা চলাচল করলে প্রচণ্ড ব্যথা লাগে, তাই না? এই কথাগুলো একটু লিখবা। আচ্ছা, তাহলে আমরা নাম শিখলাম, এই যে এটা ডান আমাদের প্রদাহ সম্পর্কে, এটা আমরা ডান করলাম। এখন শুধু অবস্থানটা আমাদের দেখতে হবে। দেখো প্রিয় স্টুডেন্ট, আমি ছবি দেখাই, প্রশ্ন শেষ না মুহিব? এটা দিয়ে, এটা দিয়ে কিন্তু প্রশ্ন শেষ। এরপর আমরা এমসিকিউ সলভ করবো। তোমরা যারা আছো একটু কষ্ট করে থাকো, আর অল্প একটু। এই যে দেখো, তোমরা আমাকে বলো তো ম্যাক্সিলারি সাইনাস, যেটা প্রথমেই লিখছে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন জানো? এই ম্যাক্সিলারি সাইনাসে যদি তরল জমে, এটা খুব খারাপ সাইনোসাইটিস অন্য অন্যগুলোর তুলনায়। এর কারণ দেখো, এই তরলটাকে উপরে উঠতে হয়, উঠে বের হইতে হবে, এটা কঠিন না? আর উপরেগুলো তো অটোমেটিকলি গ্র্যাভিটির জন্য নিচে নামে, কিন্তু ম্যাক্সিলারি সাইনাসের তরলগুলো কিন্তু উপরে উঠতে পারে না। তো আমরা যখন মেডিকেলে পড়াশোনা করি, তখন কিন্তু স্যার আমাদেরটা জিজ্ঞেস করে যে হোয়াই ম্যাক্সিলারি সাইনাসের সাইনোসাইটিসটা বেশি কমপ্লিকেটেড। তখন এটা বলতে হয় কারণ এটার একটা ডিপেন্ডেন্ট পয়েন্ট আছে। এর মানে এটা এখানে তরলগুলো জমে থাকে, গ্র্যাভিটির জন্য এটা বের হইতে পারে না সহজে। তাহলে এই সাইনাস দুটো যার ক্ষতি হয়েছে, তার খবর হয়ে গেছে। বুঝছো মহিব? তাহলে আমরা দেখলাম ম্যাক্সিলারি সাইনাস, যেহেতু গুরুত্ব অনুযায়ী দেখছো আগে দিছে, নইলে কিন্তু ফ্রন্টালটা দিতে পারতো, এখানকারটা না করে পরের বাদ দিছে। দেখো ফ্রন্টাল সাইনাস। তাহলে বলো তো ম্যাক্সিলারি সাইনাসটা কোথায় থাকে? ম্যাক্সিলা অস্থিতে। ফ্রন্টাল সাইনাসটা কোথায় থাকে? ফ্রন্টাল অস্থিতে, তাই না মুহিব? কপালের এখানে। অ্যাথময়েডাল সাইনাস এবং স্ফেনয়েডাল সাইনাস দেখা যায় না, এগুলো জাস্ট নাকের পেছনে থাকা অস্থিগুলোতে থাকে, নাকের পেছনে যে অস্থিগুলো এগুলা। তো তোমরা এই জায়গায় সরাসরি বলতে পারো দু চোখের মাঝখানে, নাকের পেছনে, ঠিক আছে? চোখের পেছনে, দু চোখের মাঝখানে, এটা জাস্ট লিখলে হবে, ঠিক আছে? এখন যেটা করবা, ম্যাক্সিলারি সাইনাসটা কি বলবা? যে এটা গালে, এই যে গাল, ম্যাক্সিলা অস্থিতে গালে। তাহলে ফ্রন্টালটা কোথায়? এটি কপালে, দুই চোখের উপরে ফ্রন্টাল অস্থিতে, ওইটাই বলছে। দেখো চোখের উপরে ফ্রন্টাল অস্থিতে। সো
পজিশনটা একটু দেখবা, পজিশনটা খুব জরুরি। প্রিয় স্টুডেন্ট, আমাদের কিন্তু পড়া শেষ। এরপর আমরা এমসিকিউ সলভ করব। দেখি তোমরা আমার সাথে এমসিকিউ সলভ কতগুলো করতে পারো। আর ইউ রেডি? আর ইউ রেডি? চলো, 1 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অ্যালভিওলাসের প্রাচীর থেকে ক্ষরণ হয়? দেখি পারো কিনা তোমরা। মুহিব, দেখি ওরা পারে কিনা, বলো, প্রশ্নের উত্তর দাও। ভাই, কার্বামিনো যৌগরূপে কার্বন ডাই অক্সাইড পরিবহনের বড় একটা চিত্র আছে, ওইটা কি দিতে হবে? কার্বামিনো যৌগরূপে চিত্রটা সহজ আছে, বুঝছো? কার্বন ডাই অক্সাইড যোগ হিমোগ্লোবিন, কার্বন ডাই অক্সাইড যোগ প্রোটিন, একটু 2-1বার প্র্যাকটিস করে পারবা। সাবাস, প্রশ্নের উত্তর দাও। অ্যালভিওলাসের প্রাচীর থেকে, ওই সরি, সারফেক্টেন্ট ক্ষরণ হয়, তাই না? আমি সারফেক্টেন্ট থেকে কি কি পড়তে বলছিলাম? কত সপ্তাহে ক্ষরণ শুরু, সপ্তাহ শুরু, এবং মানব ভ্রূণ কত সপ্তাহে বলা হয় এটা বলবো, 24 সপ্তাহ, তাই না? এটা কিসের মতো? এটা ডিটারজেন্টের মতো, ঠিক না? কোন কোষ থেকে ক্ষরণ হয় এটা বই থেকে দেখবা, কোন কোষ ক্ষরণ করে, টাইপ এ আর টাইপ বি। তারপর হচ্ছে এটার কাজ, এটার 3টা কাজ কিন্তু মনে রাখতে হবে। পৃষ্ঠ টান হ্রাস, এটা একটা গ্যাসীয় বিনিময় সহজ করে, এটা একটা। 3 নাম্বার হচ্ছে জীবাণু ধ্বংস করে, এটা মনে রাখবা, হ্যাঁ, ভুল করবো না, কারণ এটা তো ডিটারজেন্ট, তাই না মুহিব? শেষ। পরের প্রশ্ন, শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণে কোন স্নায়ু ভূমিকা রাখে? শ্বসন মানেই হচ্ছে ভ্যাগাস স্নায়ু, মনে রাখবা। আমাদের এই যে হচ্ছে স্বরযন্ত্র, এখানে হচ্ছে হৃৎপিণ্ড এবং এখানে হচ্ছে পাকস্থলী, এই জায়গাগুলাতে দেখছ ভ্যাগাস স্নায়ু 4টা শাখা, একটা স্বরযন্ত্রে যায়, লেরিঞ্জিয়াল শাখা, ফুসফুসে যায়, দিস ইজ কল পালমোনারি শাখা, হৃৎপিণ্ডে যায়, দিস ইজ কল কার্ডিয়াক শাখা, পাকস্থলীতে যায়, দিস ইজ কল গ্যাস্ট্রিক শাখা। তাহলে ভ্যাগাস স্নায়ু দেখছো পুরো এই অঞ্চলটাকে নিয়ন্ত্রণ করতেছে। তাহলে এই প্রশ্নের উত্তরটা যেন তোমার কাছে সহজ মনে হয়, অলফ্যাক্টরি নাকে থাকে। শেষ। কত সপ্তাহ বয়স মানব ভ্রূণের সর্বপ্রথম সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয় বলছে? তাহলে 23 সপ্তাহ না? আচ্ছা, 23 সপ্তাহকে যদি আমি মাসে কনভার্ট করি দেখি কি হয়। 23 4 সপ্তাহে 1 মাস, তাই না মুহিম? 4 6 6 মান্থ না? 6 মাস না মুহিম? 4 6 24, 6 মাসের মতো আর কি, ঠিক আছে? তাহলে বলো তো, একটা বাচ্চা যদি 6 মাস বা 6 মাসের আগে জন্ম নেয়, বাচ্চাটা বাঁচবে? বাঁচবে না। তাহলে একটা বাচ্চা যদি বাঁচতে চায়, তাহলে 7 মান্থ 8 মান্থে যাইতে হবে কিনা? 9 মান্থ হলে একবার পারফেক্ট, ঠিক আছে? অ্যালভিওলাসে ডিটারজেন্টের মতো খরিত রাসায়নিক পদার্থের নাম কি? সারফেক্টেন্ট, এটা পারবা তোমরা। শ্বসনতন্ত্রের কোন অংশে এপিগ্লোটিস অবস্থিত? এই যে এখানে এপিগ্লোটিস, প্রথমেই দিস ইজ কল ল্যারিংস বা স্বরযন্ত্র, এখানে এপিগ্লোটিস আছে। হিমোগ্লোবিনের কোন অংশ কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়? হিমোগ্লোবিনের কোন অংশে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়? এই প্রশ্নটার উত্তর দাও তো তোমরা। হিমোগ্লোবিন, এটা কি এমিন মূলক? এই প্রশ্নের উত্তর দাও, ওরা কি নাই নাকি? আগের উত্তর ছিল বি। হিমোগ্লোবিনের কোন অংশে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়? মুহিব, তালাশ দাও তো, নাকি স্ক্রিনে দেখাবো? স্ক্রিনে দেখালে বলবে যে খুব প্রমোশন করতেছে। আচ্ছা, ছবি থেকে দেখি, তারা বইয়ের ছবিটা থেকে দেখি, এখান থেকে হবে। এখানে লেখা আছে কিনা, না না দেখি কোথাও লেখা আছে কিনা এই শব্দটা। হিমোগ্লোবিনের কোন অংশে?
গ্লোবিন অংশের এমিনো গ্রুপের সাথে, ঠিক আছে, এমিনো গ্রুপের সাথে। হিমোগ্লোবিন, প্রোটিন, প্রোটিন মানে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো। ফুসফুস, ফুসফুসের দ্বিস্তরী প্লুরাল পর্দার অংশ কোনগুলো? এই যে বলছি ফুসফুস, ফুসফুস ভেতরটার নাম ভিসেরাল, বাইরেটার নাম প্যারাইটাল, তাই না মুহিম? আচ্ছা, অ্যালভিওলাস পাওয়া যায় কোথায়? আরে খাইছে বৃক্কে, ফুসফুসে, তাই না? অটাইটিস মিডিয়া কোন অংশে? খাইছে। আমরা জানি অটো, অটো মানে ইয়ার, ইয়ার মানে নাক। শ্বসনতন্ত্রের কোন অংশে অলফ্যাক্টরি কোষ অবস্থিত? দেখো, অলফ্যাক্টরি মানে হলো অলফ্যাকশন, অলফ্যাকশন মানে ঘ্রাণ, ঘ্রাণ মানে চোখ, ঘ্রাণ মানে নাক, নাকের ভেতরে গহ্বরটা, ঠিক আছে? ওকে। সারফেক্টেন্ট কোনটিতে পাওয়া যায়? সারফেক্টেন্ট ডিটারজেন্ট জাতীয়, তাই না? অ্যালভিওলাসে পাওয়া যায়, কারণ এরা অ্যালভিওলাসের ভেতরে দেয়ালে পৃষ্ঠে ক্ষরণ হয়ে পৃষ্ঠটান হ্রাস করে। শ্বসনতন্ত্রের কোন অংশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিনিময় হয়? কোন অংশে বিনিময় হয়? ডেফিনেটলি বিনিময় অংশটা কোথায় বলো তো? অ্যালভিওলাসে। কি প্রক্রিয়া? আমি আবার বলে রাখতেছি, ব্যাপন বা ডিফিউশন। ফুসফুসের সর্বমোট ধারণ ক্ষমতাকে কি বলা হয়? ভাইটাল ক্যাপাসিটি। এটা কিন্তু খুব জরুরি একটা জিনিস। দেখো, তোমাদের একটা জিনিস বলি আমি, এখানে কিন্তু 3টা টার্ম আছে, এই 3টা টার্ম সম্পর্কে তোমাকে জানতে হবে। বলো তো, ভাইটাল ক্যাপাসিটি, ক্যাপাসিটি মানে বলতে ধারণ ক্ষমতা বোঝাচ্ছে না? তাহলে আমাদের ফুসফুস ম্যাক্সিমাম যতটুকু বায়ু ধারণ করতে পারে, দ্যাট ইজ কল্ড ভাইটাল ক্যাপাসিটি, ঠিক আছে? টাইডাল ভলিউম, বলতো টাইডাল মানে কি? স্রোত বোঝাচ্ছে না, ঢেউ বোঝাচ্ছে না, স্রোত বোঝাচ্ছে কিনা? তাহলে স্রোত মানে কি? আসে যায়, আসে যায়। তাহলে বলো তো, আমাদের দেহে যতটুকু নিলাম, যতটুকু ত্যাগ করলাম, দ্যাট ইজ কল্ড টাইডাল ভলিউম। যতটুকু বাতাস নিচ্ছি ত্যাগ করতেছি, নিচ্ছি ত্যাগ করতেছি, দ্যাট ইজ কল্ড টাইডাল ভলিউম। হোয়াট ইজ রেজিডুয়াল ভলিউম বলো তো কি? রেজিডুয়াল ভলিউম মানে হচ্ছে যেটা আমাদের ফুসফুসে সবসময় থেকে যায়, এটা আমরা বের করতে পারি না। ফুসফুসে কিন্তু সার্বক্ষণিক কিছু অক্সিজেন, কিছু বায়ু থেকে যায়, সেটার আয়তন। তাহলে এটাও আয়তন, এটাও আয়তন, এটাও আয়তন। বলো তো টাইডাল বায়ুটা কি জিনিস? টাইডাল বায়ু মানে হচ্ছে যে বাতাসটা ঢুকতেছে বের হতেছে, নট আয়তন। তাহলে এটা পরিমাণের এককে এটা যাবে না। তাহলে এবার বলো, ফুসফুসের সর্বমোট ধারণ ক্ষমতাকে কি আমরা ভাইটাল ক্যাপাসিটি বলবো না? তোমরা যেটা করবা, তালাশে যাবা, টি ডাবল এ, যাদের বই নাই, এল ডাবল এ অ্যান্ড দেন হচ্ছে এসএইচ, তালাশে গিয়ে তোমরা যেটা করবা, এগুলো সার্চ করবা, করে তোমাদের বইয়ের এক জায়গায় লিখে রাখবা, কারণ অন্য স্যারের বইতে এটা আছে, ঠিক আছে? তাহলে তালাশ থেকে ইনফরমেশনটা নিয়ে অবশ্যই অবশ্যই বই লিখে রাখবা। এগুলো সব পরিমাণ লাগবে, পরিমাণ ফর এমসিকিউজ। আর এগুলো সবগুলোই সিকিউ এর জন্য জরুরি, পরীক্ষায় ছোট সিকিউ আসতে পারে। মানবদেহে ট্রাকিয়ার দ্বিবিভাজনের ফলে সৃষ্ট শাখাকে কি বলে? দিস ইজ ট্রাকিয়া, সো দিস ইজ কল্ড ব্রঙ্কাস, তাই না মুহিম? এখানে একটা কথা আছে, বলো তো, ব্রঙ্কাস এরপরে আবার শাখা তৈরি করে, এই পাশে 2টা, তারপর ব্রঙ্কাস আবার শাখা তৈরি করে 10টা। তাহলে দেখছো, এটা হলো প্রাইমারি ব্রঙ্কাস, প্রথম ব্রঙ্কাস, এটা হলো সেকেন্ডারি ব্রঙ্কাস, এবং লাস্টেরটা হচ্ছে টারশিয়ারি ব্রঙ্কাস। তাহলে বলো তো, ট্রাকিয়ার পরে আমরা যেটা পাই, দ্যাট ইজ কল্ড প্রাইমারি ব্রঙ্কাস না? প্রাইমারি ব্রঙ্কাস না মুহিব? ইয়েস, প্রাইমারি ব্রঙ্কাস। মানুষের ডান ফুসফুস কয়টি লোবিউলে বিভক্ত? খাইছে। প্রথমে দেখো মুহিব, দিস ইজ ফুসফুস, ফুসফুস, ঠিক আছে? ফুসফুসের প্রথমে 3 ভাগে বিভক্ত, দ্যাট ইজ কল লোব। তাহলে ফুসফুসের পর কি? লোব। তারপর কিন্তু সেগমেন্ট, ঠিক আছে? সেগমেন্ট, এইটাকে আবার আমরা 10 ভাগে ভাগ করি। তাহলে লোব হচ্ছে ডানটা না? এটা একটু খেয়াল করে দেখো, প্রশ্ন মনে ভুল আছে। ডানের লোব হচ্ছে 3টা, সেগমেন্ট হচ্ছে 10টা, আর এরপরে হচ্ছে লোবিউল। লোবিউল কোনো স্পেসিফিক নাম্বার নাই, তো আমরা বলতে পারি এটা অনেকগুলো আছে। তাহলে বলো তো, ডান ফুসফুস কয়টি লোবিউল থাকে? এই প্রশ্নটা ভুল প্রশ্ন না? ভুল প্রশ্ন না?
এখানে যে অপশনগুলো দিয়েছে লোবিউলের জায়গায় এখানে আসতো সেগমেন্ট। তাহলে দেখছো ফুসফুস প্রথম আমরা যখন ভাগ করি সেটাকে আমরা লোবে ভাগ করি, পরের বার যখন ভাগ করি দ্যাট ইজ কল্ড সেগমেন্ট, তারপরের বার যখন ভাগ করি তার নাম লোবিউল। বুঝতে পেরেছো? তাহলে তোমরা যারা এই প্রশ্নের উত্তর দিয়েছো তারা এটা ভুল করেছো, এই প্রশ্নটাই ভুল। ওকে, এটা দিনাজপুর বোর্ডের প্রশ্ন, ভুল। ফুসফুসের প্রদাহকে কি বলা হয়? ফুসফুস মানে হচ্ছে লাংস, লাংসের প্রদাহকে বলা হয় লাংসাইটিস, তাই না মহিম? সাইনোসাইটিস হচ্ছে সাইনাস, অটাইটিস মিডিয়াট আছে কানে প্রবলেম, অ্যালার্জি যে কোনো জায়গায় প্রবলেম হতে। এমফাইসেমা অ্যাকচুয়ালি প্রদাহ, ফুসফুসের প্রদাহকে বলা নিউমোনিয়া। বুঝছো মহিম? তোমাদের আমি একটা জিনিস দেখাই, কি দিছো আমাকে এটা মহিম? তোমাদের আমি একটা জিনিস দেখাই, ইনফ্লামেশন অফ লাং প্যারেনকাইমা কি বলে দেখছো? is called নিউমোনিয়া। দেখো নিউমোনিয়া বলা হয়, ফুসফুসের প্রদাহকে বলা হয় নিউমোনিয়া। তার মানে প্রশ্নে কিন্তু অপশন নাই, কিন্তু ফুসফুস রিলেটেড একটা প্রশ্ন অপশন আছে, এই জন্য ওটা আমাদের দাগাইতে হবে। এমফাইসেমা, এমফাইসেমা ভিন্ন জিনিস। বাবল আছে না অনেকগুলা, এখন যদি কয়েকটা বাবল ভেতরে ফেটে যায় ওই জায়গাটা অনেক ফাঁকা জায়গা হবে না মুহিম? 100 বাবল আছে ভেতরে বাইরে সব জায়গায়, ভেতরে যদি 10-15টা বাবল এক জায়গায় ফেটে যায় ওই জায়গাটা ফাঁকা জায়গা তৈরি হবে না, দ্যাট ইজ কল এমফাইসেমা। তাহলে ফুসফুসের প্রদাহকে কিন্তু এমফাইসেমা বলে না, এটা ভুল প্রশ্ন। ফুসফুসের প্রদাহকে বলা হয় নিউমোনিয়া, সো ইটস এ ভুল প্রশ্ন। সো যদিও আমরা এমফাইসেমা নিলাম, কারণ এটা কি হলো, এটা হচ্ছে ওই যে কি বলে নিজের আত্মীয় স্বজনকে চান্স দেওয়াকে কি বলে মহিম টার্মটা হিন্দিতে? নেপোটিজম। বুঝছো? তাহলে এটা হচ্ছে নেপো অপশন, ফুসফুসের সাথে আত্মীয়তা আছে বলে কি আমরা মেনে নিলাম। ওকে ভাইয়া, খাঁজ কোনটায় আছে, ডান ফুসফুস না বাম ফুসফুস? বাম ফুসফুসে খাঁজ আছে। এটা যদি হার্ট হয় তাহলে দেখো এই বাম ফুসফুসটা এই যে একটা খাঁজ, দেখছো বাম ফুসফুসে এই যে একটা খাঁজ, আর ডান ফুসফুসটাতে কোনো খাঁজ নেই। অধিক ধূমপানের ফলে সৃষ্ট রোগের নাম কি? খাইছে, অধিক ধূমপানের ফলে তো সবকিছুই হয় এখানে, তাই না? প্লুরোসিস অধিক ধূমপানের ফলে ব্রঙ্কাইটিস সম্ভবত। আচ্ছা এইটা একটু আমরা দেখি বইয়ের মধ্যে কি দেওয়া আছে, এখানে কিন্তু দুইটাই হইতে পারে। ব্রঙ্কাইটিস কিন্তু রোগ, বুঝছো? ব্রঙ্কাইটিস কিন্তু রোগ। কোথায় গেল তালাশ, কি অপশন দিছে, এবং আমি মোটামুটি নিশ্চিত যে অপশনগুলো যারা দিছে হে জানেই না। বুঝতে পারছো মুহিম? এখন তো বলা যাবে না, এগুলো বললে আবার মন খারাপ করো টিচারে। অধিক ধূমপানের ফলে সৃষ্ট রোগ, বাম পাশে আমরা ফিল্টারটা অ্যাড করে দিয়েছি, ফিল্টারে স্টিল কাজ চলতেছে। হ্যাঁ এই যে দেখো চলে আসে, দেখছো কি যে মজা মুহিম, মাজদা ম্যামের প্রথম বইটা চলে আসে। দেখো তো কি লেখা আছে এখানে, অধিক ধূমপানের ফলে সৃষ্ট হচ্ছে রোগ হচ্ছে ব্রঙ্কাইটিস, এটা রোগ। এমফাইসেমা সবই রোগ, দিছিলাম তো, ঠিক আছে। বহিঃশ্বসন কয়টি পর্যায় সম্পন্ন হয়? এটা তো খারাপ প্রশ্ন, বুঝছো মহিম? বহিঃশ্বসন কয়টি পর্যায়ে সম্পন্ন, এটা আবার কি? এটা কি ধরনের প্রশ্ন? মানে এটা কোনো প্রশ্নের কাতারেই পড়ে না, বহিঃশ্বসন কয়টি পর্যায়ে সম্পন্ন হয়। সো আমাদের এখন বহিঃশ্বসন দেখতে হবে বই থেকে। এই ধরনের প্রশ্নগুলা মানে এই প্রশ্নগুলো ইউজুয়ালি হয় না, পাণ্ডিত্য করে এই ধরনের প্রশ্নগুলো দেওয়া হয়। কত দারুণ দারুণ টপিক আছে, কত সুন্দর সুন্দর প্রশ্ন করা যায়,
উদ্ভট একটা প্রশ্ন দিয়ে রাখছে। এদিকে তো বহিঃশ্বাসন নাই। এটা কি প্রশ্বাস নিঃশ্বাসের কথা বলতেছে? এগুলো কিন্তু বহিঃশ্বাসন। হ্যাঁ, সবকিছু বহিঃশ্বাসন। এখন এই রাসায়নিক থেকে বলছে নাকি প্রশ্বাস নিঃশ্বাস থেকে বলছে, দুইটাই তো উত্তর হইতে পারে। অপশন কি দেখি। বহিঃশ্বাসন কয়টি পর্যায়ে সম্পন্ন হয়? সো এই প্রশ্নের উত্তর আই ডোন্ট নো, আমাকে তালাশ করতে হবে। এটা এটা কোনো প্রশ্নই না। বইয়ের মধ্যে যদি সরাসরি থাকে তাইলেই আমরা পাবো। ঠিক আছে, আমি এভাবে সার্চ করলাম বহিঃশ্বাসন পর্যায়ে সম্পন্ন, দেখি কি আসে। বহিঃশ্বাসন না, ওইটা আসেনি। সাবজেক্ট বায়োলজি, সেকেন্ড পেপার, বুক, অল বুকস। এটা আমরা দিব না, এইটাতে যাই আমরা। কি এটা না দিয়ে কি নিচেরটাতে যাবে না? অ্যাপ্লাই ফিল্টার দিচ্ছে। ফিল্টারে আমাদের আরও কাজ করতে হবে। হ্যাঁ, এই যে অন্তঃশ্বসন এখানেই তো ছিল গাজী আজমলের, এই জায়গায়। আচ্ছা মহিব, মহিব তো খুব খুশি যে আমার এগুলো ক্যাসালের মতো যাইতে হয় না। কোথায় টপিকটা, কোথায় বহিঃশ্বাসন? এই যে এটা অন্তঃশ্বসন। আচ্ছা এটা নিয়ে আমি পরে কথা বলবো। হ্যাঁ, এটা নিয়ে আমি পরে যদি কোনো টপিক পাই সেখানেই আমি বলবো। সো এবার চলে আসি আমরা শ্বসনের সহায়তা করে কি। ডেফিনেটলি ডায়াফ্রাম সহায়তা করে। এটা আরেকটা উদ্ভট প্রশ্ন। ইন্টারকোস্টাল পেশি সহায়তা করে, ট্রাকিয়াও তো সহায়তা করে, কারণ শ্বসনে তো ট্রাকিয়ার ভেতর দিয়ে তো বাতাস যায়, যায় কি না? তাহলে এটাও যাচ্ছে। সো 1 2 3। সাইনোসাইটিসে আক্রান্ত সাইনাসগুলো, ম্যাক্সিলারি সাইনাস আছে, অ্যাথময়েড সাইনাস আছে, স্ফেনয়েড সাইনাস আছে, সবগুলাই 1 2 3। আমরা জানি আরও একটা সাইনাস আছে, দ্যাট ইজ কল ফ্রন্টাল সাইনাস, এটা এখানে নাই। অ্যালভিওলাসের শ্বসন কার্যে ভূমিকা রাখে কি? না, এটা সংকোচন প্রসারণে সহায়তা করে। বুঝতে পারছো? দেখো, কোলাজেন তন্তুটা হচ্ছে সংকোচন প্রসারণে ভূমিকা রাখে। না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি দেয়ালটাকে প্রিজার্ভ করে, দেয়ালটাকে আরো শক্ত করে যেন ফেটে না যায়। ডেফিনেটলি স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা পাতলা হওয়ার কারণে কিন্তু বিনিময়টা সহজ হয়। সেপ্টাল কোষ থেকে হচ্ছে সারফেক্টেন্ট আসে, তাই না? সারফেক্টেন্ট, আমি বলছিলাম না সারফেক্টেন্টের কাজ হলো 3টা। তো 2 নম্বর কাজ হলো শ্বাস প্রশ্বাস সহজ করে, গ্যাসীয় বিনিময় সহজ করে। তাহলে এইটা উত্তর এবং এইটা উত্তর, 1 এবং 2। ঠিক আছে, কোলাজেন তন্তু ইনডিরেক্টলি ডেফিনেটলি ভূমিকা রাখে। তো এটাও একটা উদ্ভট প্রশ্ন। প্রশ্বাস কার্যক্রম উত্তোলিত হয়, প্রশ্বাস কার্যক্রমে কারা কারা উপর, প্রথমে যেটা ঘটে উপরে কারা কারা ওঠে? ডায়াফ্রাম কিন্তু নিচে নামে, স্টারনাম উপরে ওঠে, পশুকার শ্যাফট উপরে ওঠে। তাহলে 2 এবং 3 আনসার, তাই না? ডায়াফ্রাম কিন্তু নিচে নামবে প্রশ্বাসের সময়। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দাও। ট্রাকিয়া, আচ্ছা, পি কিউ অ্যালভিওলার নালী, ডেফিনেটলি পরে অ্যালভিওলাস আছে। উদ্দীপকের পি এবং কিউ বলতে কি বোঝায়? কি ভয়ঙ্কর একটা প্রশ্ন। ব্রঙ্কাস ব্রঙ্কিওল, হ্যাঁ ঠিক আছে, ব্রঙ্কাস ব্রঙ্কিওলের পরে তো অ্যালভিওলার নালী। অ্যাট্রিয়াম অ্যালভিওলাস না, অ্যাট্রিয়াম অ্যালভিওলাস হলে না, না না, এটা ব্রঙ্কাস ব্রঙ্কিওল, এছাড়া আর কিছু হবে না। ঠিক আছে, কারণ অ্যাট্রিয়ামটা কিন্তু এর পরে, অ্যালভিওলার নালী যেখানেই দেওয়াই আছে, এটা হলে এটা হবে না, এটা তো পরে, এটা হবে না। অ্যাট্রিয়াম তো এর পরে, তাহলে এটা হবে না।
অ্যালভিওলাস পরে, এটা হবে না। অ্যালভিওলার থলি পরে, তাহলে এটা হবে না। অ্যালভিওলাস আরও পরে, এটা হবে না। সো একটাই আনসার হবে, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, তারপর অ্যালভিওলার নালী। উদ্দীপকের প্রবাহচিত্র মানবদেহের যে অঙ্গে দেখা যায় তার কার্যকারী এককের ক্ষেত্রে প্রযোজ্য। কার্যকারী একক মানে কি? অ্যালভিওলাস যে অঙ্গে দেখা যায়, অঙ্গ বলতে কিন্তু ফুসফুস বুঝিয়েছে। বুদবুদ সদৃশ বায়ুথলিতে গ্যাস বিনিময়, মানে অ্যালভিওলাস গ্যাস বিনিময় করে, এটা সঠিক। ম্যাক্রোফেজ অণুজীব ধ্বংস করে, এটিও সঠিক। সেপ্টাল কোষ ফসফোলিপিড নিঃসরণ করে। ফসফোলিপিড বলতে কিন্তু সারফেক্ট্যান্টের কথা বলছে, বুঝছো? সারফেক্ট্যান্ট, লেসিথিন নামক ফসফোলিপিড। তাহলে এটাও সঠিক। তাহলে 1, 2, 3 এটাও সঠিক। দেখছো এই প্রশ্নটা বেশ কঠিন, 3 নম্বর অপশনটা। আর এই অপশনটা নিয়ে কিন্তু আমি বারবার বলতেছিলাম না যে তোমাকে অবশ্যই সারফেক্ট্যান্টের 3টা কাজ করতে হবে। এটা ছিল 3 নম্বর কাজটা, আমি 2বার লিখে দিচ্ছি আজকে। পড়া শেষ আজকের। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে বলো, আমি তোমাদের শেষের দিকে একটু সাজেশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের সাজেশন দিচ্ছি কোন কোন জিনিসগুলো তোমরা পড়বা। শ্বসন কাকে বলে এটা পড়বা। বহিঃশ্বসন ভার্সেস অন্তঃশ্বসন এটা দেখবা তোমরা একটু, ঠিক আছে? তারপর অ্যালভিওলাস কি এটা পড়বা, অ্যালভিওলাস, ঠিক আছে? প্লাস গঠন চিত্র এটা পড়বা, ঠিক আছে? তারপর তোমরা পড়বা হচ্ছে যান্ত্রিক, মানে হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাসের কার্যক্রম, ঠিক আছে বন্ধুরা? নিঃশ্বাসের কার্যক্রম পড়বা। অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন পড়বা, অবশ্যই পড়বা। সাইনুসাইটিস, অটাইটিস মিডিয়া পড়বা, প্লাস লক্ষণ, চিকিৎসা পড়তে পারলে খুবই ভালো। তারপর যেটা পড়বা, এগুলো তো সংক্ষেপ, ছোট ছোট তো প্রশ্ন আসবেই। পাশাপাশি পড়বা হচ্ছে প্যারা নেজাল সাইনাস, তাই না? হোয়াট ইজ দিস? দিস কল প্যারা নেজাল সাইনাস, তাই না? ওই যে কিছু টার্ম বললাম না আমি, টাইডাল ভলিউম, ভাইটাল ক্যাপাসিটি, এই টার্মগুলো পড়বা, ঠিক আছে? রেসিডুয়াল ভলিউম, এগুলাই রেসিডুয়াল ভলিউম। আর কি পড়বা? আর ছোটোখাটো যে জিনিসগুলো আছে এগুলো পড়বা। সারফেক্টেন্ট সম্পর্কে অবশ্যই পড়তে হবে। যারা প্লাস নিজের মতো প্লাস প্রিভিয়াস কোশ্চেন, তাহলে আশা করছি তোমার 100% কাভার হয়ে যাবে। সো এই জিনিসগুলো অবশ্যই যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই মিস করবা না। আচ্ছা, আরও একটা ছিল না, ব্রঙ্কিয়াল ট্রি, ওখানে আরও কিছু আছে, পালমোনারি রুট, আরও একটা আছে এখানে হাইলাম, আরও কি আছে এখানে, প্লুরা আছে। এই যে পালমোনারি যে ট্রিটা আছে, হ্যাঁ, পালমোনারি যে ট্রি, এইটার কিন্তু চিত্র পড়তে হবে। তো প্রিয় স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের টপিক। ভাই, স্নায়বিক নিয়ন্ত্রণটা কেমন গুরুত্বপূর্ণ? স্নায়বিক নিয়ন্ত্রণ থেকে একটা গুরুত্বপূর্ণ আছে, হ্যাঁ, ওটা হচ্ছে হেরিং ব্রয়ার রিফ্লেক্স। হেরিং ব্রয়ার রিফ্লেক্স, স্নায়বিক নিয়ন্ত্রণ যে টপিকটা আছে ওখান থেকে এটা পড়তে পারো। সাথে তোমরা অবশ্যই কফ রিফ্লেক্স, তারপর হচ্ছে স্নিজিং রিফ্লেক্স বা হচ্ছে হাসি রিফ্লেক্স, এগুলো একটু দেখে নেবা। যে স্নায়বিক নিয়ন্ত্রণের কথা যে বললো সে, স্নায়বিক নিয়ন্ত্রণ, ঠিক আছে? এর পাশাপাশি হচ্ছে নাম দেখবা, ভ্যাগাস স্নায়ুর নামটা। হেরিং ব্রয়ার রিফ্লেক্স পড়লে কিন্তু ভ্যাগাস স্নায়ুর নামটা পাওয়া যায়, তবু পড়বা ভ্যাগাস স্নায়ুর নামটা। আর হচ্ছে শ্বসনের যে কেন্দ্রগুলো আছে, কোথায় আছে, মেডুলা অবলঙ্গেটা এবং পঞ্চে আছে শ্বসন কেন্দ্র, এইটা দেখবা। আশা করছি কিছুটা আগায় থাকতে পারবো এটা দিয়ে। আর যারা আমার স্টুডেন্ট ছিল, আমি কিন্তু তাদেরকে শ্বাস প্রশ্বাসের নিউরোজেনিক কন্ট্রোলটা পড়িয়েছি, তাই না? নার্ভাস কন্ট্রোলটা পড়িয়েছি, কোন কেন্দ্র কি করে না করে, একটুকুই।
সো প্লিজ, প্লুরাল ইফিউশন কি? প্লুরাল ইফিউশন হচ্ছে, এটা একটা প্রশ্ন, ওকে ভেরি গুড। প্লুরাল ইফিউশন, এই যে তোমরা ফুসফুস পড়লা না, ফুসফুসের গায়ে কি ছিল বলো তো? এখানে ভিসেরাল প্লুরা ছিল না গায়ে লাগা অবস্থায়, এবং দূরে কি ছিল বলো তো? প্যারাইটাল প্লুরা ছিল না? তাহলে যদি এই জায়গায় এই যে প্লুরাল ক্যাভিটি, যেটা ভিসেরাল এবং প্যারাইটালের মাঝে প্লুরাল ক্যাভিটি, প্লুরাল ক্যাভিটিতে যদি ফ্লুইড জমে, দ্যাট ইজ কল প্লুরাল ইফিউশন। ওকে, আসিম বিল্লা অপু, দ্যাট ইজ কল প্লুরাল ইফিউশন। প্লুরাল দুই স্তরের মাঝখানে যে প্লুরাল ক্যাভিটি আছে, ওখানে যদি পানি জমে, তরল জমে, দ্যাট ইজ কল প্লুরাল ইফিউশন। তো আশা করছি সবাই বুঝতে পেরেছে, যারা ক্লাস করেছে এবং ভবিষ্যতে ক্লাস করবা। আমার মনে হয় এটা যদি করো তো 90+% ইনশাল্লাহ পরীক্ষায় সলভ করতে পারবা। আমি একটু বলি, শ্বাস শ্বসন বিনিময়ে যে পোর্শনটা আছে না, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, ওখানে গিয়ে একটু ভালো করে পার্সেন্টেজ, চাপের পরিমাণ কোথায় কত, এটা একটু ভালো করে দেখবা, কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।